মানে হ্যাঁ, বলো। জি, না না, বলেন, সমস্যা নেই। ও না, আমরা মাত্র শুরু করেছি। বেসিক্যালি আমি আর ইসমাম ওই কিউ ওএসএফ এটার চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলছিলাম আর কি। তো ইসমাম বলল যে লাস্ট ওই যে চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করেছে তার মধ্যে একটা হচ্ছে 4x4 ম্যাট্রিক্সকে কোয়ান্টাম গেটে কনভার্ট করা, এটা আর কি। আচ্ছা, আমি আসলে বাট কিউএসএফ এর ব্যাপারটা সম্পর্কে ওইভাবে জানি না, আমি আজকে ফার্স্ট জয়েন করলাম। ইয়া, লেটস ইন্ট্রোডিউস আওয়ারসেলফ। মানে এখন তো রেকর্ড, আমরা নর্মালি এটা রেকর্ড করি, তো আমি রেকর্ড অন করে দিয়েছি। তো আচ্ছা, ওকে, আমার নাম হচ্ছে শেহাব। আমি এই মুহূর্তে আইবিএম, ও মাই গড, আমার কোম্পানি নাম, ও ইয়া, আইবিএম থমাস জে ওয়াটসন রিসার্চ ল্যাবে আছি। আম, আহ, আমি আহ, বাংলাদেশের শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে আন্ডারগ্রেড করেছি। পিএইচডি করেছি ইউনিভার্সিটি মেরিল্যান্ড বাল্টিমোর ক্যাম্পাস থেকে। আহ, আর আইবিএম এ আসার আগে আমি আইএনকিউ নামে আর একটা কোয়ান্টাম কম্পিউটিং স্টার্ট আপে জড়িত ছিলাম। আমি বেসিক্যালি থিওরিস্ট, থিওরি অ্যান্ড অ্যাপ্লিকেশন রিসার্চে কাজ করি। মেবি ইসমাম আর সাজ্জাদ, তোমরা যদি ওর সাথে নতুন হও তাহলে পরিচয় দিতে পারো। আহ, আচ্ছা, আমি বলি। ইসলাম, যেহেতু কোনো রেসপন্স নেই। আচ্ছা, আমি হচ্ছে মোহাম্মদ সাকিবুল ইসলাম সাজ্জাদ। আমার আন্ডার গ্রেড কমপ্লিট করছি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিলেট। আর বর্তমানে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করছি আর কি। আচ্ছা, আমি হলো ইসমাম। আমি হলো আহ, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, ফোর্থ ইয়ারে আছি। সো এখনো পাশ করি নাই, ফোর্থ ইয়ার কেবল শুরু হলো। সো তো যতদিন লাগে পাশ করতে। সো আমি আন্ডারগ্রেডে থাকতে আর কি কিউসি শুরু করেছি, দেখা যাক কত দূর আগাতে পারি। আচ্ছা। আমি হচ্ছে তানভীর আহমেদ মাসুম। আমি বুয়েটে হচ্ছে আমার লাস্ট সেমিস্টার চলতেছে, ট্রিপলি ডিপার্টমেন্টের। আমি হচ্ছে ওই যে সুমিত ভাইয়ের হচ্ছে জুনিয়র 1 বছর। তো এই হচ্ছে এখন। ও আচ্ছা আচ্ছা, ওকে, কুল কুল। আমার আর 2 মাস বাকি, তো 2 মাস পর হচ্ছে শেষ। কোয়ান্টাম কম্পিউটিং হচ্ছে আমি পড়াশোনা শুরু করেছি, এটা মোটামুটি 3 মাস 4 মাস হলো। তো হুম ইন্টারেস্টিং হুম। লাগতেছে। তো আমি রিসেন্টলি হচ্ছে মানে আমার থিসিসের কাজ ছিল ইসের উপরে, ইলেকট্রন ট্রান্সপোর্ট। তো এখন ভাবতেছি আচ্ছা হচ্ছে আচ্ছা, মানে হায়ার স্টাডিজের জন্য কিউসির দিকে যাব। তো এই জন্য পড়তেছি। শিওর। তাহলে মেবি আমরা ইসমামের ওই ওই চ্যাটেই ফেরত যাই, তাহলে ওখান থেকে পরে আমরা বাকি টপিক নিয়ে আলাপ করতে পারি। হ্যাঁ। তো আমি মানে হ্যাঁ। সাজ্জাদ ভাইয়ের মনে ইনপুট আছে এখানে। সরি, হ্যাঁ। হ্যাঁ, সাজ্জাদ বলো। না, আমি কিছু বলতে চাচ্ছিলাম না, ওই চ্যাটের প্রশ্নগুলো নিয়ে আলাপ করবে সেটাই বলছিলাম আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আমি ওই মানে আমি শুনলাম যে ইসমাম বললো যে কিউওএসএফ এর প্রজেক্ট গুলো আর কি। মানে একটা হচ্ছে যে একটা 4x4 ম্যাট্রিক্স দিয়েছে, বলছে এটাকে কোয়ান্টাম গেটে, এটা কোন কোয়ান্টাম গেট বা কোয়ান্টাম সার্কিট দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করা যাবে সেটা ফিগার আউট করা। তো আমার কাছে মানে এগুলো কিন্তু ইজি প্রবলেম, এগুলো প্রিটি হার্ড প্রবলেম অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওইটা আমি মানে হ্যাঁ, মানে আমি বুঝলাম না, মানে লাইক খুব বেশি হার্ড করে ফেলবো না, মানে ইয়া, আমি তো আমার জ্ঞান তো যেহেতু সো লিমিটেড, হ্যাঁ। সো বেসিক, মানে এই এই অর্থে হার্ড প্রবলেম বলছি যে আমার জানা মতে এগুলো কোথাও আন্ডারগ্রেড লেভেলে পড়ানো হয় না। তো আমি জানি না কিউএসএফ এ যারা মানে ঢুকেছে, রেজিস্ট্রেশন করেছে, তারা কোন লেভেলের স্টুডেন্ট। সো এনিওয়ে, সো একটা যেটা আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে যদি ফর জেনারেল টু বাই, সো সো যে কোনো ম্যাট্রিক্সকে কোয়ান্টাম গেটে কনভার্ট করা মানে কি আসলে, তুমি বেসিক্যালি ওই ম্যাট্রিক্সটাকে তুমি কিছু ইউনিটারি ম্যাট্রিক্সের গুণফল হিসেবে দেখাতে হবে তোমাকে, তাই না? তো আম, মানে এটা বেসিক্যালি এটা হচ্ছে একটা কম্পাইলেশন। ধরো তুমি যদি চিন্তা করো যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তুমি দুইটা সংখ্যা যোগ করবা, এটার কম্পাইলেশন কি, তুমি এটাকে অনেকগুলো ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে লিমিটেড ইনস্ট্রাকশন আছে সেগুলো দিয়ে একটা সিকোয়েন্সে মানে পরিণত করবা। তো এই একই ব্যাপারটা কোয়ান্টামেও, কোয়ান্টামে তুমি সিতে যে একটা নর্মাল ক্লাসিক্যাল কম্পিউটারে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিছু ইনস্ট্রাকশন আছে তাই না, যোগ
গুণ, শিফট, গো টু, এরকম কোয়ান্টামেও কিছু বেসিক ইনস্ট্রাকশন আছে। তুমি যে কোনো কাজ, যে কোনো ম্যাট্রিক্সকে যদি তুমি ওই সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনে আনতে না পারো, তাহলে আসলে তুমি এটা কোয়ান্টাম কম্পিউটারে চালাতে পারবে না। তো ওইটাই ওরা চাচ্ছে আর কি করতে, এটা কম্পাইলেশন এক ধরনের। ইটস আ হার্ড প্রবলেম অ্যাকচুয়ালি। মানে তুমি মানে আমি ডেফিনেটলি আমি যখন আন্ডারগ্রেডে ছিলাম আমি একটু পারতাম না। তো আচ্ছা, এটা মানে ইন্টারেস্টিং জিনিস আছে যে কিউএসএফ প্রবলেমটা রিলিজ ছিল মানে নভেম্বর 3 তারিখ, আর ওকে আজকে হলো 14 তারিখ। তো আমি ওদের প্রতিদিন স্ল্যাক চেক করি যে কেউ হিন্ট দিচ্ছে কিনা, বা কেউ আছে ওকে না মানে কোশ্চেন যে আসলে হিন্ট পাওয়া যায়। জিরো, মানে অ্যাবসলিউটলি মান্থলি চ্যানেল যে চ্যানেলটা আছে স্ল্যাকে, চ্যানেলে জিরো কনভারসেশন ইতানে। বাট ইয়া আইবিএম এর কোয়ান্টাম চ্যানেল যাবে প্রচুর কোশ্চেন, প্রতিদিনই লাইক 10-20টা কোশ্চেন আসতেছে, বিকজ ইটস মোর সলভেবল আমার কাছে লাগছে। আর আচ্ছা আচ্ছা নিশ্চয়ই আইবিএম দেখে একটু বেশি ওই যে যেহেতু সার্টিফিকেট দিবে। আমি জানি না আসলে কি রিজন, সেটা আমি হাইপোথেটিক্যালি বলতেছি, বাট আচ্ছা কিউএসএফ আচ্ছা এর ওই মান্থলি চ্যানেলটা ফাঁকা, মানে নো ওয়ান হ্যাজ, আমি জানি না, হ্যাঁ বাট আমার কাছে লাগতেছে পিপল আর নট অ্যাটেম্পটিং, বা আমি জানি না কেন অ্যাটেম্প করতেছে, ইদার ইটস টু হার্ড বা অনেক কিছু একসাথে চলতেছে দেখে। বাট মেবি ওরা আসলে এই ধরনের চ্যালেঞ্জ অর্গানাইজেশনের নতুন। মানে নর্মালি মানে আমিও প্রথম দিকে হয়তো এরকমই করতাম। আমি এখন আমার এক্সপিরিয়েন্সটা কিভাবে হয়েছে, আমার কাছে হয়েছে কারণ আমি অ্যাকচুয়ালি আন্ডারগ্রেড ছেলে মেয়েদেরকে অনেকদিন ধরে পড়িয়েছি এই সাবজেক্টটা। তো আমি জানি যে আমেরিকা বা বাংলাদেশ দুই দেশেই আন্ডারগ্রেডের ছেলে মেয়েরা কত, আমি না মানে আমার মতো যারাই পড়ায় আর কি ইউনিভার্সিটি লেভেলে কোয়ান্টাম কম্পিউটিং, মানে আমরা জানি যে আসলে আন্ডারগ্রেডে বাংলাদেশের সিলেবাস কি, আন্ডারগ্রেডে আমেরিকার সিলেবাস কি। তার মানে হচ্ছে আমি যখন একটা প্রশ্ন করি তুমি এই কাজটা করো, ইউ ক্যান ইজিলি গেস যে এটা আসলে কেউ পারবে কি পারবে না। তো এটা এনিওয়ে, তো আমি তোমাদেরকে একটু হিন্টস দিতে পারি। ধরো তোমার যদি আমি জানি না মানে ভাইয়া এক হ্যাঁ মিনিট, আমি জাস্ট হচ্ছে গিয়ে হেল্প করার জন্য চ্যাটে 2টা লিংক দিছি, ওকে দেখি আমি একটু একটু দেখবেন তাহলে হয়তো সেকেন্ড বুঝতে। লিঙ্কটা বোধহয় আসলটা, মান্থলি চ্যানেলের সেকেন্ড হ্যাঁ লিঙ্কটা, হ্যাঁ, হ্যাঁ, চ্যালেঞ্জ আর 01 ফার্স্ট লিংকটা ছিল পিডিএফটা পড়তে বলছিল ও ওখানে। হ্যাঁ, এটা পিডিএফ থেকে হিন্ট পাবো যে ওরাকেল, গ্লোবাল অ্যালগরিদমে ওরাকেলের কথা বলছিল না? ও এগুলো সব আমার বন্ধুর লেখা পেপার। হ্যাঁ, মাসলোভ আছে আর ক্রিস মনরো আছে, আমি এই দুইজনকে দেখলাম। হ্যাঁ তো শান্তনু শান্তনু কিন্তু খুবই জোস পোলা। এই যে এস দেবনাথ যেটা, তারপর নরবার্ট আর আমি এই মুহূর্তে একটা পেপার লিখছি, কেভিন আর আমি এই মুহূর্তে একটা পেপার লিখছি। এনিওয়ে আচ্ছা আচ্ছা, আয়ন কিং দেখে আমি বুঝছিলাম আপনি সবাইকে চিনবেন আর কি। ও ইয়া ইয়া অফকোর্স। সো মান্থলি চ্যালেঞ্জ, আচ্ছা আমি মেবি এটা আমরা একটু যেতে পারি, এটা ওভারভিউ করতে পারি। বাট সো আমি এমনি ওই প্রবলেমটা নিয়ে বলি, তোমাদের একটা আইডিয়া দিই। সেটা হচ্ছে তুমি যদি 2x2 ম্যাট্রিক্স চিন্তা করো, অর্থাৎ যে কোনো একটা 2x2 ম্যাট্রিক্স তোমাকে দিল, তুমি এটা কোয়ান্টাম কম্পিউটিং সরি একটা কোয়ান্টাম কম্পিউটারে তুমি এটাকে চালাবা, তাহলে তোমাকে কমন সেন্স কি, তুমি এটাকে তোমরা কি জানো যে ধরো তোমাকে যদি আমি একটা র্যান্ডম 2x2 ম্যাট্রিক্স দিই, তুমি এটাকে কিভাবে কম্পাইল করবা? এটার সাথে কি তুমি ফ্যামিলিয়ার? আমি আমি না, familiar না। আমি না। ও ওকে ওকে। সো ফার্স্ট অফ অল তুমি যদি 2x2 ম্যাট্রিক্স না পারো, তুমি কিন্তু 4x4 ম্যাট্রিক্সও পারবে না। ওকে সো হ্যাঁ হ্যাঁ, সো 2x2 ম্যাট্রিক্স মানে সবচেয়ে ওয়েল নোন, নট নেসেসারিলি সবচেয়ে এফিশিয়েন্ট। এগুলো কিন্তু ইউ ক্যান ডু ইট মোর দেন ওয়ান ওয়ে, কারণ তুমি বেসিক্যালি একটা হিলবার্ট স্পেসে 2x2 মানে হচ্ছে 2 ডাইমেনশনাল হিলবার্ট স্পেস, বা বা তুমি যদি 4 কিউবিট 2 কিউবিট নাও তাহলে 4 ডাইমেনশনাল হিলবার্ট স্পেস এন্ড সো অন, তাই না? তো তুমি একটা হিলবার্ট স্পেস হোয়াট এভার ডাইমেনশন এটা আছে, তুমি বেসিক্যালি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাবা, এই তো। তো ইভেন একটা প্লেনও চিন্তা করো, একটা সমতল ক্ষেত্রে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কিন্তু তুমি অনেক ভাবে যেতে পারো। যে একটা হবে শর্টেস্ট ডিস্টেন্স, যেটা স্ট্রেইট লাইন, আর বক্ররেখা যদি তুমি চিন্তা করো সেখানে অসীম সংখ্যক ভাবে তুমি যেতে পারো। এইটুকু কি তোমরা এগ্রি করো একটা সমতলে? হ্যাঁ হ্যাঁ। সো তুমি এবার চিন্তা করো যে সমতলের জায়গায় তুমি 3D চিন্তা করো, ত্রিমাত্রিক ক্ষেত্র, জাস্ট নর্মাল আমাদের বাস্তব জীবন আমরা যেটা দেখি, ওখানেও কিন্তু একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট একটা শর্টেস্ট ডিস্টেন্স আছে, কিন্তু আবার অনেকগুলো বক্ররেখা দিয়ে চিন্তা করলে আরো অনেকভাবে তুমি যেতে পারো, এবং সেটা অসীম সংখ্যক প্রবাবিলিটি, তাই না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখন এতক্ষণ ছিলাম আমরা রিয়েল স্পেসে। এখন তুমি চিন্তা করো যে হিলবার্ট স্পেস, যেখানে প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আসলে কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? তার মানে হচ্ছে ওরা যে তোমাকে বললো তোমাকে ওরা যে ম্যাট্রিক্সটা দিল সেটা আসলে তোমাকে ওই হিলবার্ট স্পেসের ওই ম্যাট্রিক্সটা যদি একটা ইউনিটারি ম্যাট্রিক্স হয়, সেটা তোমাকে হিলবার্ট স্পেসের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যাবে। এটুকু কি তোমরা এগ্রি করো? হ্যাঁ, মেক সেন্স
ওকে আগের অ্যানালজির সাথে এটা মেক সেন্স। হ্যাঁ ওকে, এবং ন্যাচারালি তার মধ্যে একটা পয়েন্ট হবে যেটা কিনা সবচাইতে কম সময় যাওয়া যাবে বা কম রিসোর্স খরচ করে যাওয়া যাবে, যেটা হচ্ছে আমাদের রিয়েল স্পেসে স্ট্রেট লাইনের মতো। হ্যাঁ, নর্মালি এটাকে আমরা বলি জিওডেসিক। আর এর বাইরে অসংখ্য অসীম মানে অসংখ্য মানে পথে ভাবে যাওয়া যাবে যেগুলো কোনোটাই মানে শর্টেজ ডিস্টেন্স না, আঁকা বাঁকা করে অনেকভাবে যাওয়া যাবে। এটুকু কি তোমরা এগ্রি করো? হ্যাঁ, মানে আরো অসংখ্য ওয়ে থাকা উচিত। হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে তোমরা দুইজন যদি এই মুহূর্তে এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করো, দের ইজ এ প্রবাবিলিটি যে তোমার সলিউশন আর ইসমামের সলিউশন সেম হবে না। এইটুকু তো এগ্রি করো? হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে কেন ওরা বলছে যে শুধু এইটাই আমরা যে সাজেশন দিছি এই অনুযায়ী প্রবলেমটা সলভ হবে। আচ্ছা, ওরা এই কথাটা বলে দিছিল প্রবলেম স্টেটমেন্টে। হ্যাঁ। সো এখন মানে বেসিক্যালি এই এই ইন জেনারেল ম্যাথমেটিক্সে এই ব্যাপারটাকে বলে ম্যাট্রিক্স ডিকম্পোজিশন। অর্থাৎ তোমাকে একটা ম্যাট্রিক্স দিল, তুমি এটাকে কয়েকটা ম্যাট্রিক্সের গুণফল হিসেবে প্রকাশ করবা। ঠিক আছে? তো সিঙ্গেল কিউবিটের ক্ষেত্রে সবচাইতে ওয়েল নোন যেটা, সেটাকে বলে সলোভে-কিটায়েভ ডিকম্পোজিশন বা অনেক অনেক ভাবে বলে, মানে অনেক নাম আছে। একটা হচ্ছে সলোভে-কিটায়েভ ডিকম্পোজিশন বলে, কি বলে সলোভে-কিটায়েভ প্রোটোকল, হোয়াটএভার। ঠিক আছে? তো আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। ওকে, সো সো বেসিক্যালি সলোভে-কিটায়েভ প্রোটোকল কি করে? সলোভে-কিটায়েভ প্রোটোকল যে কোনো একটা 2x2 ম্যাট্রিক্স নিবে, 2x2 ম্যাট্রিক্সকে তোমার কি বলে কয়েকটা রোটেশন অপারেশনের সিকোয়েন্স হিসেবে প্রকাশ করবে। ঠিক আছে? এবং সলোভে-কিটায়েভ প্রোটোকলটা কিন্তু এক্সাক্ট না, অর্থাৎ বাট ওরা একটা আপার বাউন্ড দিয়েছে যে তুমি যখন রোটেশন হিসেবে প্রকাশ করবা, তুমি অরিজিনাল ম্যাট্রিক্স যেটা তোমাকে ইমপ্লিমেন্ট করতে বলেছে সেটা থেকে একটু তোমার ডেভিয়েশন হবে, কিন্তু যতটুকু ডেভিয়েশন হবে সেটা একটা আপার বাউন্ড আছে। সো অ্যাজ লং এজ তুমি ওদের প্রোটোকলটা ঠিকভাবে মেনটেন করছো, তোমার যে ইনঅ্যাকুরেসি সেটা একটা লেভেলের উপরে যাবে না, এবং উইচ ইজ প্রবাবলি গুড এনাফ ফর এনি প্র্যাকটিক্যাল কম্পিটিশন টাস্ক। ঠিক আছে? তো এর বাইরে আরেকটা প্রোটোকল আমরা জানি, সেটা হচ্ছে ব্যাং ব্যাং প্রোটোকল বলি বা বিবি প্রোটোকল বলি, মানে কয়েকটা হাই হাই ইন্টেন্সিটি লেজার পালস একটা ঠাস 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 করে দেয়। সলোভে-কিটায়েভ প্রোটোকলের আবার জেনারেলাইজ ভার্সন আছে যেটা কিনা n সংখ্যক কিউবিটের উপরে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, আচ্ছা, যেমন আর কি লাইক ভিকিউইজন প্রবলেম তো সলভ করতে বলেছিল, ওই যে বলেছিলাম যেটা অ্যাকচুয়ালি মানে অ্যাসাইনমেন্ট চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, ওইখানে দেখলে ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্সের লোয়েস্ট আইজেন ভ্যালু বের করতে হয়। ওইখানে যেটা করা লাগে যে আমরা হলো বিভিন্ন লাইক 2 কিউবিট গেটের যে ম্যাট্রিক্স আছে ওইটাতে মানে ডিকম্পোজ করি, মানে বড় ম্যাট্রিক্সটা 4x4 ম্যাট্রিক্সটা ডিকম্পোজ করে আমরা গেটের মানে এক্স এক্স গেট, জেড জেড গেট, একটা প্রথমে একটা কোএফিসিয়েন্ট থাকে, মানে হাফ ইন্টু এক্স এক্স বা প্লাস বা মাইনাস হাফ ইন্টু এক্স এক্স বা ওয়াই ওয়াই, এরকম একটা ডিকম্পোজ করি, তাই না? ওকে, হ্যাঁ, আচ্ছা, এরকম মানে ডিকম্পোজ করে তারপর আমরা ওইটা প্রতি তারকে মিনিমাইজ করি বিগি প্রিন্সিপাল যেটা ইউজ করে। হ্যাঁ, মানে আনসার দিয়ে সার্চ করে, মানে বেসিক্যালি তো আমার কি বলবো মানে মানে আনসারস তো আমার সার্চ স্পেস, তাই না? আর স্টেটটা তো আমার যেটা হলো ওই যে হ্যামিল্টনিয়ানের যেটা আমরা ডিকম্পোজ করছি, যেটা অরিজিনাল ফাংশনটা, তাই না? এটাও কি সিমিলার প্রবলেম হলো না তাহলে সো নাকি? আচ্ছা, আনসারসটা আসলে ঠিক সার্চ স্পেস না, সার্চ স্পেস ইজ ডিফাইন্ড বাই দ্য হ্যামিল্টনিয়ান, রাইট? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আর আনসারসটা হচ্ছে তোমার one of the many possible ways you can actually execute that search. ভাই আমি একটু ওকে হেল্প করি, আপনি দেখেন আমি ঠিক বলছি নাকি, জাস্ট আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। বেসিক্যালি আমরা দেখবা আচ্ছা 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 ইসব আমরা ধরো হচ্ছে গিয়ে ভাই লাস্ট 2টা মিটিং এ বলতেছিল, আমরা যখন কিউএ ওএ করতেছিলাম, দেখবা মানে যাই করি না কেন, যত অ্যালগো বা যাই করি না কেন, সবকিছু এইচ দিয়ে শুরু করি, জিরো স্টেট গুলো থাকে এইচ দিয়ে শুরু করি। আমি তোমার একটা রিসোর্স বলি, সেটা হচ্ছে খুব সম্ভবত সামার স্কুলের মানে ডয়েচ জোস্তা যে অ্যালগোরিদমটা আছে, ওরা যেভাবে ডয়েচ জোস্তা থেকে গ্রুবার তারপর হচ্ছে সিমন্স এভাবে গেছে, তুমি যদি দেখো যে ওরা শুরুতেই এইচ বলে দিচ্ছে, বলে দেওয়ার কারণটা যেটা তোমার
মানে স্পেসটা 0 0 থেকে সব হিলবার্ট স্পেসে নিয়ে যে ছড়ায় দিচ্ছে, তারপর তোমার হচ্ছে গিয়ে পার্টিকুলার যে সলিউশনটা দরকার ওরা 1 কিউবিতে নিয়ে আসতেছে। তো তোমার মানে আমার কোয়ান্টাম মেকানিক্স ডিফাইন্ড বাই যেহেতু হচ্ছে হিলবার্ট স্পেস, তো আমার হিলবার্ট স্পেসে নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হলে কি করতে হবে সেটা হচ্ছে আমার সুপারপজিশন করে হচ্ছে ছড়াই দিতে হচ্ছে। তারপর তুমি হচ্ছে কি ধরো একটা পয়েন্ট ক্লকওয়াইজ ঘুরে যাও নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাও নাকি হচ্ছে 0 ডিগ্রি করে ঘুরে ঘুরে যাও আর কি। তো তুমি যেভাবে যাও অসংখ্য উপায়ে যাইতে পারো, কিন্তু একটা পয়েন্টে যেহেতু এগুলো ফুল হিলবার্ট স্পেস রাউন্ড যে যাই বললি না কেন, এগুলো তুমি ঘুরে ঘুরে যেভাবে ইচ্ছে সেভাবে আসতে পারো আর কি। তো আমার মনে হচ্ছে ভাই ওই কথাটাই বলতে যাচ্ছে আর কি। হুম 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 আচ্ছা মানে আচ্ছা মানে বেসিক্যালি আমার কোশ্চেন ছিল এটা বেসিক্যালি একটা ম্যাট্রিক্স ডিকম্পোজিশন প্রবলেম তো তাই না ভাই, মানে ওরা যেটা চাইছে মানে। হ্যাঁ, কিন্তু মানে ভিকিউতে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে ভিকিউতে তোমার সার্কিটটা আসে থেকে বেসিক্যালি তুমি শুরু করো হচ্ছে হ্যামিল্টনিয়ান দিয়ে। তোমার একটা ফার্মিনিক মডেল থাকে যেটা হচ্ছে তোমার, হুম, তুমি সাপোজ একটা কেমিস্ট্রি বা ফিজিক্স প্রবলেম সলভ করতে আছো, সেটাকে তুমি একটা ফার্মিনিক সিস্টেম দিয়ে প্রকাশ করো। বাট অনেকক্ষণ ধরে তানভীর চুপ, তোমার কি কোনো প্রশ্ন আছে? না ভাই, আমি শুনতেছি। ওকে, ওকে। সো 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 বেসিক্যালি সো সো মানে তুমি একটা ফিজিক্যাল বা কেমিক্যাল সিস্টেম তোমার হাতে আছে, তুমি এটার একটা পার্টিকুলার প্রপার্টি তুমি কম্পিউট করতে চাচ্ছ, সে গ্রাউন্ড স্টেট। তা এখন এটা তো একটা ফার্মিনিক মডেল, তাই না? ফার্মিনিক মডেল তুমি ডিরেক্টলি তো কোয়ান্টামে ইমপ্লিমেন্ট করতে স্ট্রেট ফরওয়ার্ড না, যেখানে তুমি এটাকে কিউবিট মডেলে কনভার্ট করো। কিভাবে করো? তুমি জর্ডান উইগনার ট্রান্সফরমেশন অথবা ব্রাভি কিটাইভ ট্রান্সফরমেশন ইউজ করে, যেটা কিনা একটা ফার্মিওনিক হ্যামিল্টনিয়ান ইনপুট হিসেবে নিবে, আউটপুট হিসেবে একটা কিউবিট হ্যামিল্টনিয়ান দিবে। মানে কি? মানে হচ্ছে আউটপুট হিসেবে এমন একটা হ্যামিল্টনিয়ান দিবে সেটা হচ্ছে বেসিক্যালি অনেকগুলো পলিমেট্রিক্সের কম্পোজিশন। ঠিক আছে? আচ্ছা, তো তোমার পলিমেট্রিক্স পেলা, তো ওইটা যে কি মানে কম্বিনেশন অফ পলিমেট্রিক্স এর একটা হ্যামিল্টনিয়ান পেলা, পলি হ্যামিল্টনিয়ান। সেটা হচ্ছে বেসিক্যালি তোমার গ্রাউন্ড স্টেটটা তোমাকে হয়তো ওই পার্টিকুলার মলিকিউল বা অ্যাটমের গ্রাউন্ড স্টেট এনার্জি দিবে, ওইটার যে লোয়েস্ট আইগেন ভ্যালু, এবং ওইটার হাইয়েস্ট আইগেন ভ্যালু গুলো, হায়ার আইগেন ভ্যালু গুলো যে কি তোমার ওই ফিজিক্যাল সিস্টেমের হায়ার এনার্জি স্টেট গুলো দিবে। তার মানে কি, এটার যে স্পেকট্রাম, এটার যে বিভিন্ন আইগেন ভ্যালু, সেগুলো বেসিক্যালি তোমার ওই ফিজিক্যাল সিস্টেমের এনার্জির বিভিন্ন লেভেল তোমাকে দেখাচ্ছে। কাজে এটা হচ্ছে তোমার এনার্জি ল্যান্ডস্কেপ। এই ল্যান্ডস্কেপের মধ্যে তোমাকে খোঁজাখুঁজি করে বের করতে হবে যে কোনটা লোয়েস্ট পয়েন্ট, মানে কোনটা হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জি। তুমি যদি এটাকে সার্চিং প্রবলেমের ভাষায় অনুবাদ করো, মানে কম্পিউটার সায়েন্সের ভাষায়, তাহলে বলবা যে এটা হচ্ছে, এখানে অনেকগুলো এলিমেন্ট আছে। মানে তুমি যদি ওই ল্যান্ডস্কেপের প্রত্যেকটা পয়েন্টকে একটা করে আইটেম ধরো, অনেকগুলো আইটেমের মধ্যে যে আইটেমটার ভ্যালু সবচেয়ে কম সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। কাজে কম্পিউটার সায়েন্সের ভাষায় এটা হচ্ছে একটা সার্চ প্রবলেম। এবং ঘটনাচক্রে আমি যদি লোয়েস্ট আইগেন ভ্যালু পাই, সেটা কম্পিউটার সায়েন্সের ভাষায় আমাকে সার্চ প্রবলেমের যেটা আমি খুঁজতেছি সেটা আমাকে দিবে, যে আইটেমটা আমি খুঁজতেছি ওই লিস্ট থেকে। ঠিক আছে? তো আমরা কিন্তু এখনো সার্কিটে যাই নাই। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমরা এখন এই ল্যান্ডস্কেপের মধ্যে ঘোরাঘুরি করে করে কিভাবে লোয়েস্ট এনার্জিটা খুঁজে পাবো। তো সেখানেই হচ্ছে এখন সার্কিটের ব্যাপারটা আসছে, যে এটা একটা মডেল যেটা কিনা একটা হিলবার্ট স্পেসে আছে, অর্থাৎ কমপ্লেক্স ভেক্টর স্পেস উইথ সাম কন্ডিশন অন ইটস ইনার প্রোডাক্টস। তো এই স্পেসে ঘোরাঘুরি করার একটা ওয়ে হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স এর সিকোয়েন্স ইউজ করা। ঠিক আছে? তাহলে তুমি ওগুলো সব সব শর্ত মেনে হিলবার্ট স্পেসের মধ্যে থাকতে পারবা। এখন ইউনিটারি ম্যাট্রিক্সের সিকোয়েন্স মানে হচ্ছে কোয়ান্টাম সার্কিট, কারণ কোয়ান্টাম গেটগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ইউনিটারি ম্যাট্রিক্স। কাজে এখন আমরা কিন্তু এখনো কোনো রকম ম্যাট্রিক্স ডিকম্পোজিশন করি নাই। তো এখন কথা হচ্ছে, এগেইন আমরা যেটা শুরুতেই বলেছি যে হিলবার্ট স্পেসে আমি যদি ঘোরাঘুরি করতে চাই পয়েন্ট এ থেকে, সো সে পয়েন্ট এ হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট, যখন সব পুরো স্টেট হচ্ছে কেট জিরো। ঠিক আছে? এটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট। পয়েন্ট বি হচ্ছে তোমার গ্রাউন্ড স্টেট। হ্যাঁ, এখন তুমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি অনেক ভাবে যেতে পারো। হ্যাঁ, তো একটা এখানে দুইটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে। একটাকে বলা হয় ফিজিক্যালি ইন্সপায়ার্ড অ্যান্সার্স বা ফিজিক্যালি ইন্সপায়ার্ড সার্কিট, আর এটাকে বলা হয় হার্ডওয়্যার ইন্সপায়ার্ড অ্যান্সার্স বা হার্ডওয়্যার ইন্সপায়ার্ড সার্কিট। ঠিক আছে? সো ফিজিক্যাল ইন্সপায়ার্ড অ্যান্সার্স মানে কি? ফিজিক্যাল ইন্সপায়ার্ড অ্যান্সার মানে হচ্ছে অ্যাকচুয়াল প্রবলেমের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার থেকে ইন্সপিরেশন নিয়ে আমি সার্কিটটা ডিজাইন করব। ফর এক্সাম্পল, আমরা যে ইয়ে করেছি ম্যাক্স কার প্রবলেম, ওই যে কিউ এর উপরে আমরা যে 3টা মিটিং এর একটা সেশন করলাম, ওখানে তোমার মনে আছে কিনা জানি না, প্রত্যেকটা জিজি ইন্টারাকশন হচ্ছে
তোমার ম্যাচ করে হচ্ছে ওই গ্রাফের একটা পার্টিকুলার এজের সাথে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তো যেখানে দুইটা নোডের মধ্যে কোনো এজ নাই, আমার সার্কিটে কিন্তু সেখানে কোনো জিজি ইন্টারাকশন নাই, কোনো গেট নাই। ঠিক আছে? তার মানে কি, আমি অ্যাকচুয়াল প্রবলেমের স্ট্রাকচার দেখেছি এবং সেই স্ট্রাকচারের উপর বেস করে আমি আমার সার্কিটটা সাজিয়েছি। এটাকে বলা হয় ফিজিক্যালি ইন্সপায়ার্ড অ্যান্সার বা ফিজিক্যালি ইন্সপায়ার্ড সার্কিট। অর্থাৎ আমার অ্যাকচুয়াল প্রবলেমের স্ট্রাকচারটা আমি ফলো করেছি। আরেকটা হচ্ছে হার্ডওয়্যার এফিশিয়েন্ট অ্যান্সার বা হার্ডওয়্যার এফিশিয়েন্ট সার্কিট। এটার কাহিনী কি? এটা কাহিনী হচ্ছে ইউ রিয়েলি ডোন্ট কেয়ার, তোমার কোনো মাথা ব্যথা নাই যে অ্যাকচুয়াল প্রবলেমটা কি। তুমি জাস্ট লেয়ার 2 কিউবিট গেট আর 1 কিউবিট গেটের কিছু লেয়ার রাখো তোমার ইয়েতে, তোমার সার্কিটে, দ্যাটস ইট। ইট ডাজন্ট ম্যাটার তুমি কি প্রবলেম সলভ করছো, তুমি অলওয়েজ ওইটাই মেনটেন করবে। তো ওইটা করলে আমি কোনটা ভালো কোনটা খারাপ ওইটার কিছু ডিসকাশন হচ্ছে, সেটাতে আমি পরে যাচ্ছি। তো বেসিক্যালি তার মানে কি, তার মানে হচ্ছে ইট ডাজন্ট ম্যাটার তুমি কি পানির ওয়াটার মলিকিউলার গ্র্যান্ডিসটা ক্যালকুলেট করছো নাকি তুমি ম্যাক্স কাট বা মিন কাট প্রবলেম সলভ করছো, তুমি সেম সার্কিট অলওয়েজ ইউজ করতেছো। সো এটাকে বলা হয় হার্ডওয়্যার এফিশিয়েন্ট অ্যান্সার্স। তো এটাতেও কিন্তু আমরা কোনো ডিকম্পোজিশন করি নাই, রাইট? কারণ এখানে আমাকে কোনো ম্যাট্রিক্স ডিকম্পোজিশন করতে হচ্ছে না, আমি প্রোটোকল আগেই ঠিক করে গেছি। রেসপেক্টিভ অফ এনি প্রবলেম, আমি প্রথম লেয়ার দিব হচ্ছে সব সিঙ্গেল কিউবিট রোটেশন, সে আর এক্স। তারপরে লেয়ার দিব হচ্ছে সব ধরো 2 কিউবিট রোটেশন, সাপোজ এক্স এক্স রোটেশন অথবা জি রোটেশন। তারপরে লেয়ার সব দিব হয়তো ওয়াই রোটেশন, সব আর ওয়াই। এবং এই জিনিসটা খালি রিপিট করতে থাকবো যত মানে আপ টু মাই টেস্ট অর মাই রিকোয়ারমেন্ট, দ্যাটস ইট। সো এবং এই দুইটার বাইরেও কিন্তু অনেকভাবে করা সম্ভব, ঠিক আছে? ওগুলো মানে একদম ফ্রন্টিয়ার অফ রিসার্চ রাইট নাও। তো সো কাজে ফিজিক্যালি ইন্সপায়ার্ডও কিন্তু আমরা কোনো ডিকম্পোজিশন করি নাই, রাইট? আমরা জাস্ট প্রবলেমটা দেখেছি, স্ট্রাকচারটা দেখেছি, সেই অনুযায়ী আমরা জানি কোন গেট বসাবো। আর হার্ডওয়্যার এফিশিয়েন্টটা আমরা কিন্তু কোনো ডিকম্পোজিশন করি নাই। সো ইসমাম, আমি জানি মানে আমি আমি যে উত্তরটা দিতে আছি সেটা হচ্ছে ভিকিউ সার্কিটের জন্য প্রবাবলি তোমার এই ডিকম্পোজিশন না করলেও চলবে, এটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা তেমন জাস্ট টু মানে জাস্ট একটা কনফিউশন ছিল, ক্লিয়ার করার জন্য আনসার হলো সার্চ স্পেসটা সার্চ করে একটা পাথ, মানে যেভাবে সার্চ করা হবে। আর যে এক্স্যাক্টলি। বেসিসে যে আমরা যে ডিকম্পোজ করি মানে ফোর্থ প্রবলেমের জন্য অ্যাসাইনমেন্ট প্রবলেমের জন্য যে লোয়েস্ট আইজেন ভ্যালু, ওইখানে যে এক্স এক্স ওয়াই ওয়াই জেড ওইগুলো হলো সার্চ স্পেস আমার অ্যাকচুয়াল, যে এই বেসিসে আমি সার্চ করতেছি। রাইট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে এখানে এখানে ব্যাপার আছে। মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন তো নিয়ার টার্ম কোয়ান্টাম কম্পিউটার বলে কোনো কিছু ছিল না। সো তখন আমাদেরকে এগুলোই করতে হতো, আমরা প্রচুর এসব ডিকম্পোজিশন করেছি। কেন করেছি? কারণ তুমি চিন্তা করে দেখো, ফ্রম এ কম্পিউটার সায়েন্স পয়েন্ট অফ ভিউ, উই ওয়ান্ট টু ক্যালকুলেট এনি ফাংশন অনেক, মানে দ্য সলিউশন টু এনি প্রবলেম অনেক কোয়ান্টাম কম্পিউটার। তার মানে হচ্ছে আমাদেরকে ইট ডাজন্ট ম্যাটার কোন প্রবলেম, আমরা এমন একটা কম্পাইলার চাই যেটা কিনা ওই প্রবলেমকে কোয়ান্টাম কম্পিউটারে ম্যাপ করবে। তো টিপিক্যালি কম্পিউটার সায়েন্সে যে কোনো প্রবলেমকে তোমার বুলিয়ান ফাংশন বা বুলিয়ান স্যাটিসফ্যাবিলিটি প্রবলেম হিসেবে প্রকাশ করা যায়, তাই না? তো কাজেই আমরা চাই বুলিয়ান স্যাটিসফ্যাবিলিটি প্রবলেম বা বুলিয়ান ফাংশন প্রবলেম বা বুলিয়ান স্যাটিসফ্যাবিলিটি প্রবলেমটাকে কোয়ান্টাম গেটের মাধ্যমে প্রকাশ করতে। এখন সাধারণত যে কোনো বুলিয়ান ফাংশন প্রবলেমকে তোমার পারমুটেশন ম্যাট্রিক্স হিসেবে প্রকাশ করা যায়। পারমুটেশন ম্যাট্রিক্স মানে হচ্ছে এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স যার এন্ট্রিগুলো খালি 0 আর 1, ঠিক আছে? তো তুমি সেটাকে সেই ম্যাট্রিক্সটাকে তুমি যদি এরকম 2 কিউবিট বা 3 কিউবিটের সিকোয়েন্সে প্রকাশ, সরি 2 কিউবিট গেট বা 1 কিউবিট গেট বা 3 কিউবিট গেটের সিকোয়েন্স হিসেবে প্রকাশ করতে পারো, তাহলে তুমি এটাকে কোয়ান্টাম কম্পিউটার এক্সিকিউট করতে পারবা। হ্যাঁ, এবং তখন আমরা যেটা পড়তাম এটাকে বলা হতো ট্রেডিশনাল কোয়ান্টাম কম্পিউটিং। মানে এখন আমরা বলি ট্রেডিশনাল, তখন তো খালি কোয়ান্টাম কম্পিউটিং বলতাম। তো ওইখানে আমরা আমরা কখনো জানতাম না যে এত তাড়াতাড়ি কোয়ান্টাম কম্পিউটার বানাতে হবে। কাজে আমাদের ওই ব্যাপারটা ছিল না যে 10টা 2 কিউবিট গেটের মধ্যেই শেষ করে ফেলতে হবে। কাজে আমরা অ্যাকুরেসির উপর বেশি ফোকাস করতাম। আমরা তাই না, ও ইচ্ছা মতো কিউবিট বাড়াই ফেলতাম, এরকম আর কি। তো সো আমি আমি শিওর না আসলে নিয়ার টার্ম কোয়ান্টাম কম্পিউটারে এই ম্যাট্রিক্স ডিকম্পোজিশনটা কত ঘন ঘন তুমি দেখবা। বাট
হয়তো কোথাও দেখবা। তবে যারা কোয়ান্টাম গেট বানায় তাদের কিন্তু এটা দেখতেই হবে, কারণ তাদের কিন্তু এটা নিয়ে ডেইলি কাজ করতে হয়, যারা অ্যাকচুয়াল কোয়ান্টাম গেটের পালস গুলো ডিজাইন করে, কারণ তাদেরকে তো ওই পালস, ওই গেট অপারেশনটা সবচেয়ে কম সব সবচেয়ে কম সংখ্যক পালস ব্যবহার করে করতে হবে, তাই না? সো তারা এগুলো যে, যেমন ধরো শান্তনু, যে সাজ্জাদের পেপারে যে শান্তনু, ওর কাজই হচ্ছে এই বৈশা বৈশা সলোভিকি টাইপের এইসব ডিকম্পোজ করা, এটাই, এগুলো নিয়ে ওর প্রচুর সময় খরচ করে। ঠিক আছে। উম, আমি কি ইসমাম, আমি কি তোমার এটা অ্যাড্রেস করতে পেরেছি? জি ভাই, একটা মোটামুটি হিন্ট পেয়েছি। মানে আমরা হলো যে নাম দুইটা বলেছেন, বিবি টেকনিক, একটা হলো সোলো সলোভিকি টাইপ। সোলোভেকি, আচ্ছা সোলোভেকি টাইপ। আচ্ছা, এই মেথডে তারা হলো এই কাজটা করে, মানে কম্পোজারটা বানায় নাকি? মানে মানে সো সিঙ্গেল কিউবিট নাকি, সলোভিকি তাই? টাইপ আর বিবি, এই দুইটা হচ্ছে খুবই কমন, বাট এই দুইটার বাইরেও ওয়ে তুমি চিন্তা করতে পারো, আর দেয়ার আর আদার ওয়েজ টু ডু ইট। এবং যখন এন সংখ্যক, মানে 2 কিউবিট জেনারেল ইউনিটারি ম্যাট্রিক্স থাকে, there is another way যেটা কিনা তোমাকে এক্সাক্ট ডিকম্পোজিশন দিবে, এটার নাম হচ্ছে কার্টার ডিকম্পোজিশন বলে। ঠিক আছে। তো তুমি 2 কিউবিট বা তার চেয়ে বেশি হলে তুমি কার্টার ডিকম্পোজিশন করে তুমি এক্সাক্ট ডিকম্পোজিশন বের করতে পারবা। আচ্ছা, ঠিক আছে। সো দেয়ার আর ওয়েজ পিপল ক্যান ডিকম্পোজ কোয়ান্টাম গেটস বা অর ইউনিটারি ম্যাট্রিক্সেস। সো আমাকে সাজ্জাদ যে পেজটা দিয়েছে, ওখানে তো চ্যালেঞ্জ 01 ডায়াগোনাল ইউনিটারি সার্কিট কম্পোজার, তো ওটা দেখতে পাচ্ছি আর কি। তো এখানে হ্যাঁ, ওইটাই করতে হবে আর কি। ওখানে যেটা বলা আছে ও, যে ওই যে ওকে 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 একটা ডায়াগোনাল ইউনিটরি ম্যাট্রিক্স নেবে এবং একটা কম্পাইলার বানাতে হবে যেটা আমাকে ওই যে করেসপন্ডিং কোয়ান্টাম সার্কিট আমাকে রিটার্ন করবে। ও, ওকে ওকে ওকে, ঠিক আছে। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। আমার কাছে মনে হচ্ছে ওরা চাচ্ছে আমরা একদম স্ক্র্যাচ থেকে হাতে কলমে বসে বসে শিখি আর কি, এই কারণে এই টাইপের একদম ভিতরে কি হয় আচ্ছা আমার আচ্ছা, কাছে এটা মনে হচ্ছে। হ্যাঁ। তারপর তোমরা ক্যারোলাইনের পেপারটা মানে শেয়ার করেছো। সো হ্যাঁ, ওটা, ওইটা ওরাই বলেছে যে এই যে গ্রোভার্স অ্যালগরিদমের যে ওরাকেলের যে ব্যাপারটা, ওই যে কমপ্লিট 3 কিবিট গ্রোভার সার্চ অন প্রোগ্রামেবল কোয়ান্টাম কম্পিউটার, ওরাই বলেছে এটা পড়লে আমরা হিন্ট পাবো। মানে ওরাই রিকমেন্ড করেছে। ওকে। ওকে, আই মিন, well, I'm not sure. Well, with due respect, মানে I'm sure ওরা নিশ্চয়ই এগুলো অনেক চিন্তা ভাবনা করে করছে। মানে প্রবাবলি গ্রোভার সার্চের পেপারটাতে এমন হতে পারে যে এটা এটা কাউকে কাউকে ডিস্ট্রাক্টেড করে দিতে পারে, কারণ মানে অনেক সময় টু মাচ ইনফরমেশন ইজ নট গুড when you are teaching things to new people, তাই না? এক্স্যাক্টলি। Yeah, so হ্যাঁ, আমার কাছে পেপারটা পড়ে আরো কমপ্লিকেটেড লেগেছে, যে আমি আসলে হারিয়ে yeah, গেছি। মানে তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি 3 কিউবিট গ্রোভার হচ্ছে ক্যারোলিনের 7 বছরের পিএইচডির সামারি। তো আচ্ছা, তুমি যদি ক্যারোলিনের 7 বছরের পিএইচডির সামারি হচ্ছে 3 কিউবিট গোভার সার্চ, এখন তুমি যদি এই 3 কিউবিট গোভার সার্চ হঠাৎ করে একটা আন্ডারগ্রেডের ছেলে বা মেয়েকে পড়তে দাও, তাহলে তো হবে না। মানে ক্যারোলিন তার আগে তার মানে আন্ডারগ্রেড ফিজিক্সে সে শেষ করেছে, খুবই ওয়েল নন সে। তারপরে 7 বছর ধরে কাজ করে একটা সামারি লিখেছে। তুমি একটা চ্যালেঞ্জ সলভ করতে গিয়ে তুমি যদি কেউ যদি এক্সপেক্ট করে যে আমি মানে 1 মাসের মধ্যে এটা সবকিছু ফিগার আউট করে ফেলবো, ইটস নট গোয়িং টু ওয়ার্ক অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কারণ হচ্ছে এই পেপারটা পড়া মানে কি, তোমার এই পেপারটা ওরা ধরেই নিয়েছে এই পেপারটা যে পড়বে সে অ্যাকচুয়ালি গোভার সার্চ ব্যাপারটা জানে। তো হু নোস চ্যালেঞ্জে যারা আছে সবাই অ্যাকচুয়ালি কোয়ান্টাম কম্পিউটিং এর প্রপার ইন্ট্রোডাকশনটা পেয়েছে কিনা, তাই না? আমি জানি না পেয়েছে কিনা। যদি যারা পায়নি, নর্মালি তুমি যখন তোমার কোয়ান্টাম কম্পিউটিং এর একটা ফার্স্ট কোর্স পড়াবা একটা আন্ডারগ্রেড স্টুডেন্টকে, তুমি প্রবাবলি গ্রোভার সার্চ পড়াবা হচ্ছে লাস্ট ক্লাসে গিয়ে। পুরা 4 মাসের মধ্যে তুমি পুরা ফার্স্ট 50% টাইম তোমার যাবে হচ্ছে বেসিক্যালি লিনিয়ার অ্যালজেব্রা, পলিমেট্রিক্স, এই ব্যাপারগুলো সর্ট আউট করতে প্রথম 2 মাস। তারপরে থার্ড মাসে গিয়ে তুমি তাদেরকে কোয়ান্টাম গেট টেট এগুলোতে কমফোর্টেবল করবা, এবং ফোর্থ মাসের শুরুতে হয়তো তুমি জয়েস জোসা অ্যালগরিদম এগুলোতে কমফোর্টেবল করবা। আই ডোন্ট ইভেন নো গোভার সার্চ তুমি আন্ডারগ্রেডে
কভার করবা কি করবা না, রিয়েলি প্রবলি লাস্ট 2 ক্লাস। সো প্রবলি আমি অবশ্য যাই না, মানে সবাই তোমাদের মতো অ্যাডভান্সড কিনা। সো হ্যাঁ, ওকে, লেটস সি, হয়তো হয়ে যাবে, দেখা যাক। আমি অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি যে আমি ট্রাই করে যাব, মানে নভেম্বর 23 তারিখ মানে লাস্ট ডেট, তাই না সাজ্জাদ ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, যদিও আমি পরেও সাবমিট করা যাবে, ডেডলাইন ওরকম নাই। গ্রেডেড হবে নাকি, গ্রেডেড হবে নাকি? হ্যাঁ, তো আমি হ্যাঁ। এখনো পর্যন্ত কোনো সাবমিশন জমা পড়িনি অ্যাজ ফার এজ আই নো, যদি আমি ভুল না করে থাকি স্ল্যাক Yeah, দেখে। it's a hard problem. It's a hard problem. এটা আহ, এটা অনেক হার্ড প্রবলেম, অনেক হার্ড। আমি আচ্ছা। তোমাদেরকে ছোট করতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে তোমরা সবাই পারবা, কিন্তু এটার জন্য যে সময়টা দেওয়া হবে ওরা তোমাদেরকে ওই সময়টা দিচ্ছে কিনা, এটা হচ্ছে ইস্যু। হ্যাঁ, ওরা বলছে ভাই সময় না 23 তারিখও বেশি দেরি হয়ে যায়, ওর কথা ছিল এরকম 23 তারিখের মতো থাকলে আমরা করব, বা তুমি যদি ফিচার হইতে চাও ওদের যে ফিচার করবে ডেফিনিটলি মডেল সলিউশন গুলা, তোমার প্রথমে 1 সপ্তাহ 2 সপ্তাহ মধ্যে পাঠায় দাও। তো But আমি still, বুঝছিলাম, হ্যাঁ বুঝতেই পারি নাই, তারপর আমি ডিপ্রেসড, তারপর হ্যাঁ, বললাম আচ্ছা না that's 30 এর আগে জমা। ও ফার্স্ট অফ অল, এই প্রবলেম যদি না পারো তোমার ডিপ্রেসড হওয়ার কোনো লজিকই নেই, কারণ এই প্রবলেম নিয়ে সো হিয়ার ইজ অ্যান এক্সাম্পল। মানে আমার আমার টিমে একজন আছে, সে বার্কলে থেকে পিএইচডি করেছে আরো 4 বছর আগে, সে 4 বছর ধরে প্রফেশনাল কোয়ান্টাম কম্পিউটার সায়েন্স হিসেবে কাজ করছে। তাকে অ্যাকচুয়ালি আমি কার্টার ডিকম্পোজিশন শিখিয়েছি গত সপ্তাহে। সো সে হচ্ছে প্রফেশনাল ম্যাথমেটিশিয়ান। সো একজন প্রফেশনাল কারণ এটার কোনো সে খারাপ, সে সুপার স্মার্ট, হয়তো তার কোনো কারণে ওটা শেখা হয় নাই, আমার হয়তো ঘটনাচক্রে কেউ একজন হোমওয়ার্ক দিছিল বলে আমি শিখতে বাধ্য হয়েছি, তাই না? তো তুমি সেটাই। হ্যাঁ, সো কোয়ান্টাম কম্পিউটারে 10 বছর কাজ করতেছে এরকম লোকজন কার্টার ডিফিনিশন নাও জানতে পারে, জাস্ট বিকজ সে হয়তো ওই পার্টিকুলার গলিতে ঘোরাঘুরি করে নাই এই ব্রাঞ্চ, এই এরিয়া অফ নলেজে। তাহলে আমি একটা ভালো বুদ্ধি পাইছি। আমি ইস্টেসলি আর আমির আব্বাসকে ইচ্ছা মতো লিঙ্কডইনে গুতাগুতি করবো, যে যে প্রবলেম দিছে আমার পেইনটাও কিছু এদের দুইজনের খাওয়া উচিত আসলে। হ্যাঁ, মানে হ্যাঁ, বিকজ আমার কাছে ওইটাও লাগছে মিসগাইডেড প্রবলেম, মানে সোফার আগে যদিও বলা উচিত না, মানে যেহেতু লাইক আমি এখনো শিখতেছি, না, that's fine, আমার মানে স্টাইল লাগছে। স্টিল মানে সামথিং ইজ বেটার দেন নাথিং, তাই না? আমি যখন চিন্তা করি যে 2005 সালে আমি কি রিসোর্স পাইছি আর তোমরা কি রিসোর্স পাইছো, মানে আমি মনে করি যে মানে এই যে মানুষগুলো যে তাদের, ওরা তো এটার জন্য কোনো পয়সাও হয়তো পাচ্ছে না, ভলান্টিয়ার, তো এটা অ্যামেজিং, তাই না? এক্স্যাক্টলি, এগুলো না ওরা করে বাসায় বসে হ্যাঁ থাকতে পারতো। হ্যাঁ হ্যাঁ, দ্যাট ইজ ট্রু। আমরা অ্যাকচুয়ালি এটা চিন্তা করতে গেলে হয়তো বা অনেক ভালো কেউ বের হয়ে আসতে পারবে, যে হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ, শিখে সেটাই ফেলতেছে খুব কম দামে। সেটাই, দ্যাটস আর ওকে। ওরা খুব হেল্পফুল, এটা এই জিনিসটাও ট্রু। মানে হ্যাঁ, স্ল্যাকে আসলে সবসময় সবাই রিপ্লাই দেয়, হেল্পফুল। স্ল্যাকে রিপ্লাই দেয়, হ্যাঁ এটা ট্রু। Yeah, these are বাট very ওই nice চ্যানেল people. এখনো খালি, ওই চ্যানেল এখনো খালি, রিপ্লাই দেওয়ার মতো কিছু নেই, কেউ কোশ্চেনই করে নেই। Anyway, but I maybe হয়তো ওরা ওয়েট করছে বা কিছু একটা। আচ্ছা ভাই, আপনি দুইটা জিনিস নিয়ে কথা বলবেন বলছিলেন। একটা ছিল মনে হয় হচ্ছে কি জানো, স্কোয়াটের একটা থিসিস স্টুডেন্ট আয়োনাইজেশন কি যেন একটা ইচ্ছে। ওকে 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 ওকে, সো এটা বেসিক্যালি মানে ফর হিস্টোরিক্যাল রেকর্ড আর কি। সো যেটা হয়েছে সেটা হচ্ছে যে তো এটা এটা একটা জোক টার্ম আর কি, যে মাঝখানে একটা ফেজ গেছে, মানে ইউইন ট্যাং আর কি। তো সে তো তখন সে আন্ডারগ্রেড ছিল, সে তখন তার বয়স ছিল 18-19 বছর। হ্যাঁ, তো এখন তো সে পিএইচডি করতেছে। তো সে তখন আন্ডারগ্রেড করছিল স্কট অ্যাডামসনের সাথে। সেই বছর বেসিক্যালি শ্রীনি, এখন আমার এখানে কলিগ আইবিএম এ, শ্রীনি তখনও তার পিএইচডি করতেছে। তো শ্রীনি, তারপর আর ওর সুপারভাইজার, ওরা একটা পেপার পাবলিশ করছে যে কোয়ান্টাম রিকমেন্ডেশন সিস্টেম। মানে তোমরা কি রিকমেন্ডেশন সিস্টেমের সাথে ফ্যামিলিয়ার? আমি না। আচ্ছা, সো লেটস সে তুমি যখন ফেসবুকে ঢুকো, এরকম ফেসবুক মাঝে মধ্যে বলে না যে সাজেস্টেড পিপল, মানে কাকে কাকে তুমি চাইলে অ্যাড করতে পারো, এরকম তোমরা কখনো? সো এটা হচ্ছে বেসিক্যালি বিহাইন্ড দ্য সিন, ব্যাকগ্রাউন্ডে ফেসবুক একটা রিকমেন্ডেশন ইঞ্জিন বা রিকমেন্ডেশন সিস্টেম চালাচ্ছে। বেসিক্যালি তোমার প্রিভিয়াস ফ্রেন্ড লিস্ট এবং আদার অ্যাক্টিভিটি দেখে তারা রিকমেন্ড করে যে আর কাকে কাকে তোমার কার প্রোফাইল তোমাকে দেখালে তুমি এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেও পাঠাতে পারো। ঠিক আছে, কারণ যত বেশি কানেকশন হবে তত ফেসবুকের রেভিনিউ আসবে। তো এই যে ব্যাকগ্রাউন্ডে যেই অ্যালগোরিদম তোমাকে সাজেস্ট করে যে একে অ্যাড করো একে অ্যাড করো, এটাকে বলে রিকমেন্ডেশন ইঞ্জিন। সেটা একটা হার্ড প্রবলেম। মানে এটার সবচেয়ে ফেমাস অ্যাপ্লিকেশনটাকে বলা হয় নেটফ্লিক্স প্রবলেম।
মানে তুমি যখন নেটফ্লিক্সের সাথে ফ্যামিলিয়ার তোমরা? হ্যাঁ হ্যাঁ ভাই, familiar। হ্যাঁ হ্যাঁ। ওকে, গুড। সো সো তুমি যখন নেটফ্লিক্স অ্যাকাউন্ট খুলো, তুমি একটা সিনেমা দেখলা, ওইটার বেসিস নেটফ্লিক্স বলে যে তুমি আর এই সিনেমাগুলো দেখতে পারো, ঠিক আছে? তো এবং নেটফ্লিক্সের মানে টোটাল রিসার্চ বাজেটের অবভিয়াসলি সবচেয়ে বড় অংশ তারা এটার পিছনে খরচ করে, কারণ তারা যত পারফেক্টলি প্রেডিক্ট করতে পারবে একটা লোক কোন সিনেমাটা দেখবে, তত তত বেশি তাদের ইনকাম বাড়বে, তাই না? তো এবং এটা নিয়ে অ্যাকচুয়ালি একসময় নেটফ্লিক্স কম্পিটিশন আয়োজন করছিল, এটাকে বলা হতো নেটফ্লিক্স চ্যালেঞ্জ। মানে তুমি একটা রিকমেন্ডেশন সিস্টেম অ্যালগোরিদম ডেভেলপ করবে যেটা কিনা উইথ হাইয়েস্ট অ্যাকুরেসি একটা সিনেমা রিকমেন্ড করবে একজন ইউজারকে। তো শ্রীনির সুপারভাইজার রোনাল্ডিও তারা একটা কোয়ান্টাম অ্যালগোরিদম প্রপোজ করেছিল যেটা কিনা এক্সপোনেনশিয়ালি ফাস্টার ওয়েতে রিকমেন্ডেশন সিস্টেম তৈরি করতে পারে, ঠিক আছে? তো ওটা করার পর আমরা সবাই খুশি যে যাক, মানে আমরা সবাই যে কমিটি খুশি, কারণ আমাদের নিজেদের বাবলের বাইরে বের হলে আর কেউ তো আসলে কোয়ান্টাম কমিটিকে পাত্তা দেয় না, তাই না? বলে দূর কি, তোমরা 30 বছর লাগবে বানাতে। তো আমরা তখন বলছি হ্যাঁ মানে নিশ্চয়ই নেটফ্লিক্স আমাদেরকে এখন পাত্তা দিবে। তো তারপরে এউইন কোত্থেকে আসলো, সে এসে প্রমাণ করে দিল যে মানে একটা ক্লাসিক্যাল অ্যালগরিদম দিয়ে অ্যাকচুয়ালি একই স্পিডে করা সম্ভব সেই কাজ। তো হ্যাঁ, তো এটা তো তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে সে তারপর সেই টেকনিক খরচ করে সেই বছর মানে উইদিন 12 ইয়ার আরো দুইটা খুবই ওয়েল নোন কোয়ান্টাম অ্যালগরিদমকেও এরকম অ্যাটলিস্ট কিছু স্পেশাল কেসে সে ধসাই দিছে। সে বলছে যে এরকম শর্ত থাকলে এরকম কন্ডিশনের ক্ষেত্রে একটা ক্লাসিক্যাল অ্যালগরিদম দিয়ে একইভাবে কাজটা করা যায়, তোমার কোয়ান্টাম অ্যালগরিদম খুব একটা বেশি তাড়াতাড়ি করতে পারে না। তো যেহেতু একটা অল্প সময় সে 2-3টা বড় অ্যালগরিদমকে ধসাই দিছে, ওই সময় সবাই বলতো আর কি যে ইউনাইজেশন, মানে হচ্ছে তুমি একটা কোয়ান্টাম অ্যালগরিদম ওই মেয়েটাকে দিবা, সে এটাকে বরবাদ করে দিবে, তারপর আমরা বলবো যে এটা এখন ইউনাইজড হয়ে গেছে, এটা আর কি। এই মানে আচ্ছা আচ্ছা, আমি এখন জোকসটা বুঝলাম আর কি। হ্যাঁ ওকে, সেটাই। সে খুব ভালো স্পিকারও, তুমি ইউটিউবে ওর কিছু মানে লেকচার পাবা, সে খুব ভালো কমিউনিকেটর। আচ্ছা, এটা কি ওই শুনেছিল যে একটা স্ক্রিনশট দিয়ে বলেছিলেন যে মনে করে দিতে যে দিস ইজ হাউ ইউ শুডন্ট মেক এ কোয়ান্টাম অ্যালগরিদম বা এমন দেবে কিছু? ও না 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 না, এটা No, there ছিল is another. সৃষ্টি একটা লিংক দিছিল স্কট না না, আরনসনের, যেটা ও হ্যাঁ হ্যাঁ বলছে। হ্যাঁ 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 হ্যাঁ, ইউ শুডন্ট বি মেকিং কোয়ান্টাম অ্যালগরিদম দিস ওয়ে, এমন টাইপের কিছু একটা কথা লেখা ছিল। তারপর ওমর ভাই বলছিল যে কেউ মনে করাই দেব, আমি সাজ্জাদ ভাইকে টেক দিছিলাম, আমি ভুলে গেছি সাজ্জাদ ভাই মনে করায়। এটাকে আমি প্রবাবলি জেনারেল ইয়াতে দিছিলাম না, দেখি। হ্যাঁ জেনারেল, হ্যাঁ সাজ্জাদ হ্যাঁ, আলাপে ছিল। জেনারেল হ্যাঁ 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 হ্যাঁ, ছিল ছিল ওই যে এসফেরা, হ্যাঁ রায়ান লা রোজ, হ্যাঁ ওইটা হ্যাঁ ছিল। ও রান হ্যাঁ। রায়ান রোজে, হ্যাঁ। ওকে, মানে মানে আমার হয়তো আরেকটু নাইসলি করা উচিত ছিল যে মানে ফার্স্ট অফ অল একটা মানুষ একটা পার্টিকুলার প্রবলেম নিয়ে ইয়ে আগ্রহ নিয়ে কাজ করেছে এবং কাজ করে একটা জিনিস সলভ করেছে, এটা ইটসেলফ খুবই ভালো জিনিস, ইন্টারেস্টিং। অ্যাট দ্য সেম টাইম আমাদের মনে রাখতে হবে যে সব মানে তুমি চাইলে যে কোনো প্রবলেমকে কোয়ান্টাম অ্যালগরিদম সলভ করার একটা চেষ্টা করতে পারো, এবং কিছু না কিছু সবসময় তুমি করতে পারবা, কারণ হচ্ছে আহ, আহ, যেসব যেসব সমস্যার জন্য বা প্রবলেমের জন্য আমাদের এফিশিয়েন্ট ক্লাসিক্যাল অ্যালগরিদম আছে, সেই সব প্রবলেমের সেটকে আমরা কি বলি? আমরা বলি পি। এটার সাথে কি তোমরা ফ্যামিলিয়ার? পি এন পি হ্যাঁ, বি পি কিউ পি। এন পি বিপিপি, হ্যাঁ ফ্যামিলিয়ার। হ্যাঁ, হ্যাঁ। ইসমাম কি ফ্যামিলিয়ার? কারণ আমি জানি না তুমি। আমি মানে রিসেন্টলি পড়া শুরু করেছি যে পিএনপি হায়ারার্কি গুলা, বিকিউপি মানে ওকে পুরোপুরি বুঝি তা না, বাট মানে লেয়ারটা বুঝি আর কি, যে কোনটা হচ্ছে কোনটা বেশি। ওকে ওকে, সো আইডিয়াটা হচ্ছে এই যে পি হচ্ছে বেসিক্যালি, আমি খুব ইনফর্মাল ভাষায় সংজ্ঞাটা দিচ্ছি যে এমন সব প্রবলেমের সেট যে প্রবলেম সবগুলোই একটা ক্লাসিক্যাল কম্পিউটার দিয়ে, তুমি যদি একদম টেকনিক্যাল হতে চাও ক্লাসিক্যাল টিউরিং মেশিন, ক্লাসিক্যাল কম্পিউটার দিয়ে তুমি এফিশিয়েন্টলি সলভ করতে পারবা। আর আর বিকিউপি মানে পি মানে হচ্ছে পলিনোমিয়াল টাইম, মানে বেসিক্যালি ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম প্রবলেমস। আর বিকিউপি মানে হচ্ছে বাউন্ডেড কোয়ান্টাম পলিনোমিয়াল টাইম, মানে হচ্ছে
বিকিউপি মানে হচ্ছে এমন সব প্রবলেমের সেট যেগুলো তুমি একটা কোয়ান্টাম অ্যালগরিদম দিয়ে উইথ সাফিসিয়েন্ট অ্যাকুরেসি পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারো। পলিনোমিয়াল টাইম মানে হচ্ছে এফিসিয়েন্টলি, মানে রিজনেবল, তাড়াতাড়ি, প্র্যাকটিক্যাল টাইম ফ্রেমে। এখন প্র্যাকটিক্যাল না, রিজনেবল। তো এখন কথা হচ্ছে তুমি এভাবে চিন্তা করতে পারো যে কোয়ান্টাম অ্যালগরিদম কি আসলে সব কমপ্লেক্স ম্যাট্রিক্স, তাই না, কমপ্লেক্স ইউনিটারি ম্যাট্রিক্স। তো আর যে কোনো ক্লাসিক্যাল প্রবলেমকে তুমি অ্যাকচুয়ালি চাইলে পারমুটেশন প্রবলেমে কনভার্ট করতে পারো। এবং পারমুটেশন প্রবলেম মানে হচ্ছে বেসিক্যালি ইনপুট হিসেবে তুমি একটা বিট স্ট্রিং দিবা, আউটপুট হিসেবে তোমার একটা বিট স্ট্রিং বের হবে, জাস্ট 1 আর 0 পজিশন গুলো চেঞ্জ হবে। এটা কি তোমরা এগ্রি করো? হ্যাঁ, কারণ লাস্ট কিউএতে এরকম কথা বলছে। মানে মানুষ বলে না যে কম্পিউটার সায়েন্স মানে তো 0 1 0 1, তুমি বেসিক্যালি 0 1 0 1 দিবা, 0 1 0 1 বের হবে, দ্যাটস ইট। তুমি যদি খুব হ্যাঁ, সো এটা আসলে একটা পারমুটেশন প্রবলেম। এবং যে কোনো পারমুটেশনকে একটা ম্যাট্রিক্স হিসেবে দেখানো যায়। এবং তোমরা যদি একটু খেয়াল করে দেখো, যে কোনো ম্যাট্রিক্স, পারমুটেশন ম্যাট্রিক্স কিন্তু অ্যাকচুয়ালি ইউনিটারি ম্যাট্রিক্স। তার মানে হচ্ছে তুমি যে কোনো পারমুটেশন ম্যাট্রিক্সকে কোয়ান্টাম গেট দিয়ে এক্সিকিউট করতে পারবা। এবং যে কোনো, কিন্তু ইউনিটারি ম্যাট্রিক্স উইথ অনলি 0 and 1 ইন দ্য এন্ট্রিজ, নাথিং এলস। কাজে পারমুটেশন, সব পারমুটেশন ম্যাট্রিক্সের যে সেট, এটা আসলে সব কমপ্লেক্স ম্যাট্রিক্সের যেই সেট তার একটা সাবসেট, আর কিছু না, রাইট? সব কমপ্লেক্স ইউনিটারি ম্যাট্রিক্সের যে সাবসেট, এই যে সেট তার একটা সাবসেট হচ্ছে সব পারমুটেশন ম্যাট্রিক্সের সেট। এটুকু কি তোমরা এগ্রি করো? হ্যাঁ, যেহেতু 0 1 তার মানে কমপ্লেক্সের সাবসেট হওয়া উচিত, আমি ওইভাবে বুঝছি। এক্স্যাক্টলি। সো এই কারণেই বলা হয় যে পি হচ্ছে বিকিউপির একটা সাবসেট। পি হচ্ছে সেট অফ অল প্রবলেমস দ্যাট ক্যান বি সলভড এফিশিয়েন্টলি অন এ ক্লাসিক্যাল কোয়ান্টাম কম্পিউটার। বিকিউপি হচ্ছে সেট অফ অল প্রবলেম দ্যাট ক্যান বি সলভড অন এ কোয়ান্টাম কম্পিউটার উইথ রিজনেবল অ্যাকুরেসি। কাজে পি হচ্ছে বিকিউপির সাবসেট। ঠিক আছে, এটুকু কি তোমরা এগ্রি করো? হ্যাঁ, আগে অ্যানালজির সাথে মেক সেন্স। ওকে, আমি যদি খুব তাড়াতাড়ি যে আমাকে থামাই দিও। সো তার মানে হচ্ছে যে কোনো প্রবলেম যার জন্য একটা ক্লাসিক্যাল অ্যালগরিদম আছে, যার জন্য অবশ্যই একটা কোয়ান্টাম অ্যালগরিদম আছে। এটুকু কি তোমরা এগ্রি করো? আপনি কি তাহলে বলতে যাচ্ছেন কোয়ান্টাম অ্যালগরিদমের সাবসেট হচ্ছে একটা ক্লাসিক্যাল অ্যালগরিদম? এটা অফকোর্স, কারণ আচ্ছা, কারণ তুমি 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 যে কোনো পারমিটেশন ম্যাট্রিক্স তুমি এই কোয়ান্টাম গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবা। তার মানে হচ্ছে যে কোনো প্রবলেম যেটা ক্লাসিক্যাল সলিউশন আছে, অ্যালগরিদম আছে, তার সেটা অবশ্যই কোনো না কোনো একটা কোয়ান্টাম অ্যালগরিদম পাওয়া যাবে। মানে এখন তোমাকে 1 ঘন্টা টাইম দিলে তুমি 1 ঘন্টার মধ্যে খুঁজে বের করতে পারতেছো কিনা, বা একদিন টাইম দিলে, বা একটা ফুল পিএইচডি দিলে তার মধ্যে খুঁজে বের করতে পারতেছো কিনা, সেটা একটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু ইট ইজ আউট দেয়ার সামওয়্যার। এটা তো তোমরা এগ্রি করো? হ্যাঁ, মেক সেন্স। ওকে, কিন্তু তার মানে কি এই যে তুমি যে কোনো প্রবলেম দিলে তুমি এটা কোয়ান্টাম কম্পিউটার সলভ করতে পারবা, বা সরি সলভ করতে চাইবা? এটা একটা প্রশ্ন। হ্যাঁ, মেবি এমন তো হতে পারে যে তুমি একটা কোয়ান্টাম অ্যালগরিদম তোমাকে দিল, সরি একটা ক্লাসিক্যাল প্রবলেম তোমাকে, একটা প্রবলেম তোমাকে দিল, এটা একটা ক্লাসিক্যাল অ্যালগরিদম দিল, একটা কোয়ান্টাম অ্যালগরিদম দিল, দেখা গেলো যে ক্লাসিক্যাল অ্যালগরিদম আর কোয়ান্টাম অ্যালগরিদমের কস্ট সেম, মানে সেম অ্যামাউন্ট অফ টাইম লাগে বা সেম রিসোর্স লাগে। তাহলে অর্থাৎ দেয়ার ইজ নো অ্যাডভান্টেজ ফর ইউজিং কোয়ান্টাম অ্যালগরিদম। উল্টা আরো খামাখা তোমাকে একটা কোয়ান্টাম কম্পিউটার বানাতে হবে, যেটা ইটসেলফ একটা হার্ড প্রবলেম। ঠিক আছে, সো হ্যাঁ, সো ওইটাই হচ্ছে কাহিনী যে প্রবাবলি আমাদের মানে একটা প্রবলেম পাইলেই আমাদের চিন্তা করা উচিত না যে এটা আমার কোয়ান্টাম অ্যালগরিদম দিয়ে সলভ করবো। বাট ওয়েল, মানে নট ফ্রম এন এথিক্যাল পয়েন্ট অফ ভিউ, ইটস মোর ফ্রম এন লজিস্টিক পয়েন্ট অফ ভিউ। মানে ইউ শুড অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট প্রবলেম যেটা জন্য তুমি যখন রিসোর্স খরচ করবা, এটা একটা জাস্টিফিকেশন আছে। ঠিক আছে, মানে যে এটা অ্যাকচুয়ালি আমাদের কোনো একটা বেনিফিট আছে। তুমি তোমার ব্যক্তিগত আনন্দের জন্য যা ইচ্ছা করতে পারো, কিন্তু বেসিক্যালি তুমি যদি কোনো কোম্পানির হয়ে বা কোনো ইউনিভার্সিটির হয়ে কাজ করো, বা একটা রিসার্চ ল্যাবের হয়ে কাজ করো, বা একটা সরকার থেকে একটা গ্রান্ট নাও, তোমার এমন প্রবলেমের উপর টাইম খরচ করা উচিত যাতে করে মানে মানুষের ট্যাক্সের টাকায় তুমি কাজটা করতেছো, মানুষ যেন মনে করে যে না এটা অ্যাকচুয়ালি তার কাজে আসবে একটা। তো ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে খুবই ফাস্ট একটা অ্যালগরিদম, এবং এটার জন্য তুমি যদি এখন কোয়ান্টাম অ্যালগরিদম করতে যাও, এটা তোমাকে খুব একটা এক্সট্রা বেনিফিট দিবে না। তো খামাখা কেউ যদি এটা মাস্টার্স হিসেবে নেয় এবং সে যদি ট্যাক্স পেয়ার দ্বারা ফান্ডেড হয়,
মেবি দ্যাটস নট দ্য রাইট প্রবলেম টু ওয়ার্ক অন। এটাই আমি আসলে বলতে চাচ্ছি। আমি ঠিক না কুচা ভাবটা আনতে চাই নাই এখানে, আমি মোর ফ্রম এ প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাচ্ছিলাম আর কি। এবং তুমি যদি রিসার্চ আরেকজন ট্রাই করো তাহলে এটা একটা মোরাল পয়েন্ট অফ ভিউ আছে যে এটা এথিক্যালি রাইট কিনা, যে মানে এমন মানে জাস্ট র্যান্ডম একটা প্রবলেমে কাজ করা। মেবি তোমার উচিত এমন একটা প্রবলেমে কাজ করা যেটা অ্যাকচুয়ালি যাদের টাকা তুমি কাজ করছো তাদের কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, মানে ওই ওই যে কোয়ান্টাম সার্কিট ফর ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম, মানে এটা মানে করা মানে মানে লজিস্টিক্যালি মানে রিজনেবল না, এটাই তো মানে। হ্যাঁ, মানে মানে জিনিসটা হচ্ছে যে তুমি যে কোনো বুলিয়ান ফাংশন প্রবলেম তোমাকে দিলে তুমি এটাকে কোনো না কোনো ভাবে কোয়ান্টাম ম্যাপ করতেই পারবা, কিন্তু প্রবলেম এটা তোমাকে কোনো বেনিফিট দিবে না, তো তুমি করবা কেন, তাই না? মানে আমি যদি একটু স্নবিশ ভাইব দিয়ে থাকে, আই অ্যাপোলোজাইজ। আমি মোর লাইক প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাচ্ছিলাম, লজিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, তাহলে সেদিক থেকে তো আইউন মানে ইউন ট্যাং যে ছিল তো খুব ভালো কাজ করছে, দেখা দিচ্ছে ধরে ধরে যে এসব জায়গায় হচ্ছে মানে স্কটের যদি রিমার্কটা বলি আর কি, যে এসব জায়গায় মানে এই আমরা বাউন্ডারি আছে ক্লাসিক্যালি এই জায়গায় বেস্ট, তো আমাদের এখানে টাইম খরচ করা উচিত না, ওই কাজটা করে দিছে। I mean, well, actually, আমি প্রবাবলি একটু দ্বিমত পোষণ করবো এই অর্থে যে ইউইন আসলে ইউইন আসলে ওরকম বলে নাই যে এটা করা উচিত না। ইউইন যেটা বলছে কারণ হচ্ছে প্রবলেমটা ইটসেলফ হার্ড প্রবলেম, রিকমেন্ডেশন সিস্টেম প্রবলেম ইজ ভেরি হার্ড প্রবলেম। কাজে যে কোনো ওয়েতে কেউ যদি এটাতে কিছু অ্যাডভান্টেজ আনতে পারে এটা জাস্টিফাইড রিসার্চ করাটা, রাইট? এবং ইউইন কিন্তু বলে না যে কোয়ান্টাম অ্যাপ্রোচ খোঁজা উচিত না। ইউইন যেটা বলছে সেটা হচ্ছে স্পেসিফিক্যালি শ্রীনি এবং রোনাল্ড যেই টেকনিকটা ইউজ করছে ওই টেকনিকটা ইউজ করে অ্যাকচুয়ালি যতটুকু অ্যাডভান্টেজ ওরা পাবে ভেবেছিল সেটা আসলে রিয়েল না, এর চাইতে অ্যাডভান্টেজ আরো কম পাওয়া যাবে। ও ওইটুকুই বলেছে। ও কিন্তু এটা বলে নাই যে কোয়ান্টাম করা উচিত না, ও অ্যাকচুয়ালি নিজেও এখনো কোয়ান্টামই করছে। যেটা হয়েছে এটা হচ্ছে বেসিক্যালি এরকম ব্যাপার আর কি, যে তুমি ইটস দ্য বিউটি অফ সায়েন্স, তাই না? অনেক কিছু আনপ্রেডিক্টেবল। তুমি তুমি এক্স প্রমাণ করতে গেলা কিন্তু তুমি আরেকটা ওয়াই প্রমাণ করে বসে আছো জাস্ট বিকজ দ্যাটস দ্য প্রবলেম। মানে ওইটাই অ্যাকচুয়াল রিয়েলিটি। বুঝতে পারছি আসলে। হ্যাঁ, মানে ইউইন কিন্তু কোনো ভাইবই দেয় নাই যে এটা কোয়ান্টাম করা উচিত, ও জাস্ট বলেছে যে মেবি এই টেকনিকের এটা হচ্ছে লিমিটেশন, এটাই বলেছে, আর কিছু না। আচ্ছা ভাই, জাস্ট একটা ডাম প্রশ্ন, এই ইউএসএ তে কোনো প্রশ্ন ডাম না। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, ইউএসএ তে আন্ডারগ্রেড স্টুডেন্ট গুলোর বয়স কত আসলে অন এভারেজ? ওই তো বাংলাদেশের মতো 18তে ঢুকে, রাইট? না, 19 বছর বয়সে এত ধসায় দিচ্ছে তো এই জন্য বললাম আর কি। ও ওয়েল, এখানে বুঝতে পারি শি হ্যাড প্রবলি, ফার্স্ট অফ অল অবভিয়াসলি সে খুবই স্মার্ট, কোনো সন্দেহ নাই। এবং তোমাকে বুঝতে হবে যেটা এটা আসলে এখানে অনেক অনেক কিছু আছে। আমি ফার্স্ট অফ অল আমি কোনোভাবে ওর অবদানকে বা অ্যাচিভমেন্টকে খাটো করছি না, বাট আমি তোমাকে কিছু রিয়েলিটি বলি। একটা হচ্ছে সে ডেফিনেটলি খুবই স্মার্ট, হ্যাঁ। এবং আরেকটা হচ্ছে যে ওর অ্যাডভাইজার যে সে খুবই ভালো অ্যাডভাইজার। ইট ইজ ভেরি মানে ঠিক কোন প্রবলেমটা ইজ এন ইন্টারেস্টিং প্রবলেম এটা ইটসেলফ কিন্তু একটা বড় ব্যাপার। অনেক ছেলে মেয়ে আছে যারা ভুল অ্যাডভাইজারের কাছে এসে ভুল প্রবলেম নিয়ে কাজ করে পাশ করে এসে দেখা যায় ইদার এই প্রবলেমটা আসলে বোরিং এবং আসলে নট এ হার্ড প্রবলেম, অথবা এই প্রবলেমটা হার্ড প্রবলেম কিন্তু এটার উপর বেস করে কোনো চাকরি পাওয়া যায় না। সো এগুলো ঠিক ঠিক অ্যাডভাইজার পাওয়াটা একটা ব্যাপার, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ওর অ্যাডভাইজার মানুষ হিসেবে কিন্তু খুব ভালো। তার মানে হচ্ছে আমেরিকাতে প্রচুর ছেলে মেয়ে আসে অ্যাবিউসিভ অ্যাডভাইজারের কাছে, এবং অ্যাবিউসিভ অ্যাডভাইজারের সাথে কাজ করার কারণে ওর মানসিক স্বাস্থ্যের অনেক অবনতি ঘটে, কেউ হয়তো ডিপ্রেশনে চলে যায়। তো কেউ যখন ওইসব সমস্যায় থাকে তার পক্ষে কিন্তু ভালো প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করা সম্ভব না, তাই না? ও খুব ভালো একজন অ্যাডভাইজারের সাথে কাজ করেছে। এরপর আরো অনেক কিছু আসলে বুঝতে হবে তোমাকে, মানে আমি জানি না ওর ব্যাকগ্রাউন্ড কি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি। আজকে এখন যদি একটা ছেলে বা মেয়ের ইমোশনাল স্টেবিলিটি না থাকে, যেটার উপর আসলে তার কোনো হয়তো কন্ট্রোল নাই, তার হয়তো অন্যদিকে কোনো একটা লিমিটেশন আছে, হয়তো তার খুব আর্থিক স্ট্রেস যাচ্ছে অথবা ফ্যামিলিতে কোনো স্ট্রেস যাচ্ছে, সে কিন্তু প্রপারলি মনোযোগ দিতে পারবে না, তখন হয়তো তার প্রোডাক্টিভিটিতে হার্ট করবে, তাই না? তো মানে অনেক কিছুর কম্বিনেশন পারফেক্ট হলে কন্টিনিউয়াসলি হাই অ্যাচিভার হওয়া যায়। মানে কেউ যদি অ্যাচিভ ওরকম করতে না পারে, প্রথমে আমরা ধরে নিব না যে সে ডাম বা কিছু, মানে অনেক কারণে মানুষ অনেক কিছু আসলে ফেভারে হয়
কখনো কখনো হয় না, তাই না? অনেক কিছু হতে পারে। হিয়ার ইজ অ্যান এক্সাম্পল, আমি তোমাকে বলি, স্কট কোথায়, তাই না? স্কট তো হচ্ছে ইসেতে অস্টিনের প্রফেসর, তাই না? আমি জানি না তোমরা জানো কিনা। ইউএস টেক্সাস অস্টিন, হ্যাঁ। হ্যাঁ, ইউটি অস্টিনের প্রফেসর। তো ও তো আগে এমআইটি তে ছিল, তো অস্টিনের কেন গেল? এমআইটি তো খুবই ভালো জায়গা। এমআইটি ওকে টেনিউর দিয়েছে, ওর ওয়াইফকে টেনিউর দেয় না, যদি ওর ওয়াইফ খুবই ফেমাস। এখন মানে তো তখন ওরা ওরা বলেছে যে ঠিক আছে, তাহলে আমরা অন্য জায়গায় যাবো যেখানে আমাদের দুজনকে টেনিউর দেওয়া হবে। তো মানুষের লাইফে এরকম অনেক কিছু আসে যেটার উপর আসলে তার কোনো কন্ট্রোল নাই, তো তাই না? তো কারো কারো যে কি একটা দুইটা জিনিসে কন্ট্রোল লস হয়, যেটা খুবই নর্মাল। কারো হয়তো অনেক বেশি জিনিস নিয়ে ডিস্ট্রাক্টেড থাকে, এবং সেটা তখন হয়তো তার প্রফেশনাল অ্যাচিভমেন্টে প্রভাব ফেলে। সো হু নোস, তাই না? মানে আমরা খুব হ্যাপি যে ওর সবকিছু ভালোভাবে হচ্ছে, বা অনেকে আছে সবকিছু পরেও ভালো প্রোডাক্টিভিটি আনতে পারে। সো এরকম আর কি জিনিসটা আসলে। হ্যাঁ, সেন্স। আচ্ছা, আচ্ছা, তাহলে আরেকটা কোশ্চেন আছে, ওইটাও ওই একই লাইনের কোশ্চেন। সো বেসিক্যালি হলো জাস্ট মানে একটা এভারেজ না, বা যদি আমরা মোটামুটি ভালো আন্ডারগ্রেডে ধরি বাংলাদেশ থেকে, আর যারা ইউসি বার্কলি এমআইটি বা একটা টপ ইউএস বা কানাডিয়ান বা যে কোনো মানে টপ লেভেল আন্ডারগ্রেড ধরি, ডিফারেন্স আসলে কতটুক? মানে যেহেতু ভাই ওই স্টেজে তুমি যেতে হয়েছে, পিএইচডি পার করার সময় ওদের সাথে কম্পিট করতে হয়েছে বা ওদের সাথে কাজ করতে হচ্ছে কারেন্টলি, সো অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কতটুক এবং কি কারণে ডিফারেন্সটা হয়? সো বাংলাদেশের যারা অ্যাভারেজ স্টুডেন্ট, তারা বেসিক্যালি আমেরিকার টপ 10 ইউনিভার্সিটির ভালো স্টুডেন্ট গুলোর লেভেলেই, মানে কোনো ডিফারেন্স নাই। কারণ কারণ হচ্ছে বাংলাদেশ আমেরিকার চেয়ে অনেক বেশি কম্পিটিটিভ। যেহেতু বাংলাদেশ আমেরিকার চেয়ে অনেক বেশি কম্পিটিটিভ, কারণ বাংলাদেশে তো সুযোগ খুব কম। এই কারণে বাংলাদেশে যারা অ্যাকচুয়ালি অ্যাভারেজ, তারা আসলে তুমি যদি ভালো, মানে যেসব দেশে অনেক রিসোর্স আছে সেসব দেশের কনটেক্সট থেকে চিন্তা করো, তারা আসলে অ্যাভারেজ না, তারা হচ্ছে সুপারস্টার বা রক স্টার টাইপের আর কি। তো কোনো ডিফারেন্স নাই, প্রবলেম আগায় আছে কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, মানে আমাদের এত রিসোর্সেস এর মানে কমতির পরেও তারা লাইক আমরা আগাইছি। ও ইয়া ইয়া অফ কোর্স। মানে তো আচ্ছা ব্যাপারটা, আচ্ছা ভাই, আমি জাস্ট 3 সেকেন্ড একটু বলি। ব্যাপারটা ঠিক এরকম না। তুমি মানে ধরো ওভার পপুলেশনের একটা বেনিফিটটা হচ্ছে এই জায়গাটায়, যে যদি আমরা সবাইকে সমান সুযোগ দিতাম এবং এগুলো যদি ঠিকঠাক মতো নার্চার করতে পারতাম, তাহলে দেখতে যে আরো আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে রাইজ করতে পারতাম। কারণ ও আমাদের হ্যাঁ এখানে হ্যাঁ প্রচুর কম্পিটিশন, সবাই হচ্ছে গিয়ে একসাথে কাজ। তুমি দেখবে ঠিক এই কারণে ইন্ডিয়াতে মানে কোনো একটা কাজ করতে গেলে যেই পরিমাণ রিসোর্স পায় বা ফান্ডিং পায়, আমরা ঠিক সেম কাজে সেম রিসোর্স বা ফান্ডিং পাই না। কারণ ওরা ওভার পপুলেশন, একই কাজের জন্য 100 জন থাকে, আর আমাদের ডাকলে 10 জন আসে। এটা একটা সমস্যা আর কি। মানে আমি এভাবেই চিন্তা করছি। আচ্ছা, হ্যাঁ না মানে কম্পিটিশন হিসাব করলে কি ইন্ডিয়া তো আমাদের চেয়ে আগে আসছে না? দেখুন আইআইটিস এন্ড স্টাফ, মানে ডেফিনেটলি আরো বেশি, 100 কত কত মানুষ, জানেন 100 কোটির উপর মানুষ সেই হিসাব হ্যাঁ করলে। হ্যাঁ আইআইটি, বাট মানে আইআইটি ছেলেমেয়েরা অনেক সুযোগ সুবিধা পায়, আইআইটি প্রফেসর অনেক সুযোগ সুবিধা পায়। বা আরেকটা জিনিস তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশের হাফ অফ দ্য পপুলেশন, মানে যারা মেয়ে, তাদের কি সমস্যা? তাদের তো আরো অনেক সমস্যা, যেগুলো মানে থাক, আমরা না বাংলাদেশি বলি ভাই, ছেলেদের ফেস করতে ওগুলো হয় না, আমরা তাই না? সরাসরি না বলি। হ্যাঁ, তাই না? তো একটা মেয়েকে চিন্তা করতে হয় যে সে বাসায় নিরাপদে ফেরত যেতে পারবে কিনা। মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও সেম প্রবলেম আছে, কিন্তু বাংলাদেশে সেটার সিভিরিটি আরো বেশি, তাই না? সো এত কিছুর ভিতরে যদি যখন একটা মানে একটা মেয়ে কনসিস্টেন্টলি একটা জায়গায় একটা টপিকে ভালো করছে, তার মানে হচ্ছে সে অ্যাকচুয়ালি সে অ্যাকচুয়ালি পৃথিবীতে যে কোনো জায়গায় তাকে দিলে সে যে কোনো কিছু করতে পারবে, তাই না? তো বাংলাদেশের রিসোর্স অনেক কম, কাজে বাংলাদেশে যারা এভারেজ, তারা আসলে ওয়ার্ল্ডের কনটেক্সটে এভারেজ না, তারা হচ্ছে হাই পারফর্মার। আচ্ছা, একটু কাউন্টার ইনটিউটিভ লাগতেছে, বাট হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, কিছুটা মেক সেন্স, বাট এখনো অনেক লাইক মানে জিনিসটা আমার কোশ্চেন ছিল এরকম, যেহেতু ওরা বেটার রিসোর্স পায়, আচ্ছা ওরা আচ্ছা, বেটার পলিটিক্যালি না যাই, ইসমাম, পলিটিক্যাল না, পলিটিক্যালি না যাই আসলে। পলিটিক্যালি না, না পলিটিক্যাল না, মানে ওরা তো বেটার রিসোর্স পাচ্ছে, এটা সত্য, যেমন বেটার ফান্ডিং, বেটার প্রফেসরস, পরে যেমন হলের ইস্যু নাই ওদের এখানে, বা আরো বেটার টিচার্স, বেটার রিসার্চ অপরচুনিটি, ওদের বেটার করার কথা না, যেটা বলতে চাই। ওরা বেটার করছে, কিন্তু যেটুকু তোমরা পিছায় আসো, ওইটা তোমাদের কভার করতে লাগবে হচ্ছে ম্যাক্সিমাম 2 বছর। সো ইটস নট নাথিং। তুমি তো তুমি যদি এটাকে ক্যারিয়ার হিসেবে নাও, তুমি এই লাইনে এবার এভারেজ কত 30 বা 40 ইয়ার্স কাজ করবা। তো 30 বা 40 ইয়ার্স এর মধ্যে ওই 2 বছর তোমার কভার করতে বেশি দিন সময় লাগবে না। সো ইন দ্যাট সেন্স, এবং বাই ইভেন তুমি অ্যাকচুয়ালি যেহেতু এখানে অনেক বেশি আদার চ্যালেঞ্জ সলভ করছো, যেগুলো কিনা রিয়েল লাইফ স্কিল, সেগুলো তোমাকে কিন্তু ঠিকই বেনিফিট দিবে, তাই না? মানে কোয়ান্টাম কম্পিউটিং মানে কিন্তু খালি এই নয় যে তুমি খুব ভালো লিনিয়ার অ্যালজেব্রা করতে পারো। কোয়ান্টাম কম্পিউটিং ইটসেলফ, তুমি যদি ক্যারি হিসেবে চিন্তা করো,
তোমার খুব ভালো ইন্টারপার্সোনাল স্কিল লাগবে, তোমার খুব ভালো টাইম ম্যানেজমেন্ট স্কিল লাগবে, এটা যে কোনো এরিয়াতে। তুমি যদি এটাকে সিরিয়াসলি ক্যারিয়ার হিসেবে নিতে চাও, তোমার মানুষের সাথে ভদ্রভাবে কথা বলা শিখতে হবে, তোমার অন্য মানুষকে রেসপেক্ট করা শিখতে হবে। তুমি যদি এখানে এসে চাকরিতে ঢুকলা তারপর চিন্তা করলে যে মেয়ে বসের আন্ডারে কাজ করবে না, তাহলে তো হবে না। সে তোমার বস কারণ সে তোমার চেয়ে স্মার্ট। তো তো ওই রিয়েল লাইফ স্কিল গুলো মানে আমাদের হয়তো ছেলে মেয়েদের কোয়ান্টাম কম্পিউটিং রিসার্চ কম, কিন্তু আমাদের আদার সাইডে এত বেশি চ্যালেঞ্জ ফেস করে ছেলে মেয়েগুলো। এই যে চিন্তা করো যে তো 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 আইবিএম, অক্সফোর্ড বা হার্ভার্ডের ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে বলতেছে করো, আর তোমরা নিজেরা খুঁজে বের করে ঠিকই কিন্তু সামার স্কুল করে ফেলছো, তাই না? সো ইউ ওয়াক দ্যাট এক্সট্রা মাইল, যেটা অক্সফোর্ড বা হার্ভার্ডের ছেলে মেয়েদের করতে পারে না। ওই এক্সট্রা মাইল হাঁটার জন্য চিন্তা করা, শিখা, ফিগার আউট করা, এটা ইটসেলফ একটা লাইফ স্কিল। এবং এটা কিন্তু তোমার কাজে লাগবে। কখন কাজে লাগবে? ধরো তুমি আমেরিকায় এসে একটা পিএইচডি করে ইদার তুমি একটা ল্যাবে জয়েন করলো বা একটা ইউনিভার্সিটিতে মাস্টার হলো, তো ওখানে তো তোমার খালি কোয়ান্টাম কম্পিউটিং পারলে হবে না, তোমাকে তখন একটা টিম ম্যানেজ করতে হবে, তোমাকে তখন একটা বাজেট ম্যানেজ করতে হবে, তোমাকে তখন একটা তোমার উপরের লেভেলের লোকদেরকে রিপোর্ট করতে হবে, নিচের লেভেলের লোকদেরকে ট্রেন করতে হবে। এগুলো কোনোটাই কিন্তু কোয়ান্টাম মেকানিক্স নলেজ দিয়ে হবে না, এগুলো হচ্ছে তোমার লাইফ স্কিল থেকে আসবে। এবং সেগুলোতে কিন্তু বাংলাদেশের ছেলেমেয়েরা অলরেডি অনেক বেশি ঠেকে ঠেকে শিখে ফেলছে, তাই না? মানে তুমি যদি আমেরিকায় পিএইচডি, আমি জানি না অন্য দেশে কি সমস্যা, তুমি যদি আমেরিকায় পিএইচডি করতে আসো, তুমি এভারেজ ছেলে মেয়ের চেয়ে ভালো করবে, এটা গ্যারান্টিড, বাংলাদেশের যে কোনো ছেলে মেয়ে। মানে এটা শুধু মানে থিওরিটিক্যাল কথা না, এটা তুমি তুমি যদি এখন সার্ভে করো তুমি সেম জিনিসই দেখবা। আচ্ছা, তাহলে ভাই হ্যাঁ, আরেকটা কোশ্চেন চলে আসলে যে কারেন্ট তাহলে আমাদের যে মানে ইউনিভার্সিটিজ আছে, এত যে ডিসক্রিপেন্সি হয় বা রিসার্চ আউটপুট, অনেক অনেক ভালো রিসার্চার আছে আমার ডিপার্টমেন্টে, অনেক ভালো রিসার্চারও আছে, আবার অনেক নট সো ভালো রিসার্চারও আছে। সব আই থিঙ্ক অনেক ডিপার্টমেন্টে কাহিনী সেমই কাছাকাছি। তো তাহলে এইটা কেন হচ্ছে? মানে মানে ফ্রম প্রেজেন্টারি জার্নালস টু একদম জিরো রিসার্চ, এরকম তো বহুত কাহিনী আছে এবং আমি নিজে দেখেছি আর কি। সো লাইক এটা তো আনডিনায়াবল, তাই না, যে রিসার্চ আউটপুট জিরো অনেক অনেক বড় বড় প্রফেসরেরও, মানে বাংলাদেশি ইউনিভার্সিটি। তো এটা কেন হচ্ছে সেই ক্ষেত্রে? সো সো এগেইন মানে এগুলো হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না এটা কতটুকু অ্যাকুরেট। সো একটা ব্যাপার, ফার্স্ট থিং ফার্স্ট, মানে বাংলাদেশের প্রফেসরদের অ্যাটলিস্ট পাবলিক ইউনিভার্সিটিতে আমি ফর শিওর জানি যে প্রফেসরদের কাজের চাপ অনেক বেশি। তো তোমাকে আমি একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবা যে আমি যখন শাহজালাল ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ছিলাম, জাফর ইকবাল স্যার ছিল তখন ফুল, মানে জাফর ইকবাল স্যার তো প্রথম থেকে ফুল প্রফেসর ছিল, বাট ওই তো তখনও ফুল প্রফেসর ছিল। তো অ্যাকর্ডিং টু হিজ কন্ট্রাক্ট তার কিন্তু সপ্তাহে 2 ঘন্টার বেশি ক্লাস নেওয়ার কথা না, ঠিক আছে? মানে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে ফুল প্রফেসরের, যেমন স্যারের তখন ওয়ার্কলোড ছিল 43 ঘন্টা শুধু টিচিং ওয়ার্কলোড। তো থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সেম জিনিসটা আমাদের যখন ট্রিপলি ডেভেলপ করা হচ্ছিল, স্যার ঠিক হ্যাঁ সেম কোর্সটাই দিছে আসলে। হ্যাঁ, আমি So, নিজেও দেখছি ব্যাপারটা। এবং না, ইন্টারেস্টিং কিন্তু জেফ্রি ইকবাল স্যার তো যেমন একটা মানে একটা ভালো এক্সাম্পল দেওয়া হলো যে না উনি কাজ করতে চান বা এখানে ওয়ার্কলোডের জন্য আছে, বাট অনেকে আছে তো যেমন লাইক সব ডিপার্টমেন্টে পাশ করে তো কাজ করে না, মানে স্বেচ্ছায় কাজ করে না, এমন তো বহুত কাহিনী আছে, তাই না? মানে ওয়ার্কলোড মানে দ্যাটস এ গুড কোয়েশ্চেন, এবং আমি এখনো ওটাকে অ্যান্সার দিই নাই, বাট আমি তোমাকে সেট আপ করতে চাই ডিসকাশনটা। হ্যাঁ, বাট আমি কি তোমাকে ইন্টারাপ্ট করলাম? না 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 ভাই, না না, ঠিক আছে। মানে আমি হলো যে পাজলিং লাগতেছে বিকজ হলো আমরা হয়তো অনেকটা পজিটিভ লাইটে আমরা ডিসকাশনটা করছি, বাট আমি মানে লাইক প্রথম 2 বছর অনেক নেগেটিভ জিনিস দেখেছি, এখন আমি মোস্টলি ইগনোর করি বিকজ মানে আই ডোন্ট কেয়ার এনিমোর, মানে লাইক হ্যাঁ নিজের মতো। বাট ডিপার্টমেন্টে যেমন হয় যে দেখা যায় যেমন যারা টিচার্স হয় বা প্রফেসর হয় আমার ডিপার্টমেন্ট না, ডিউ বা বুয়েট বা সব ইউনিভার্সিটি ইন কমনসে যেহেতু সব জায়গায় ফ্রেন্ডস আছে, যে হ্যাঁ টিচার তো হয় ফার্স্ট সেকেন্ড থার্ড বা এমন টপারের মধ্যেই হয়, তাই না? টপ 10 এর বাইরে তো হুম, ইউজুয়ালি টিচার বানায় না, মানে খুব বেশি হলো টপ 3 এর মধ্যে থাকে আটকা। বইটার মনে হয় নিয়ম আছে টপ 3 এর মধ্যে থাকা, আমাদের টপ 10 এর মধ্যে এরকম নিয়ম আছে। তো তারা তো ডেফিনেটলি স্টার স্টুডেন্টস অফ দ্যার ব্যাচ, যদি আমরা পরীক্ষার সিস্টেমটাকে লেজিটিম মানে একুরেট, যে না ঠিক আছে ভালো মেধা মূল্যায়ন হচ্ছে। ওকে। সো সেই ক্ষেত্রে যদিও আমি একটু ডিফার করি ইন দ্য সেন্স যে বিকজ আমার চৌথা মুখস্থ করে পরীক্ষা দিয়ে এবং আমি নিজে কোয়ান্টাম মেকানিক্সে কোর্স করেছিলাম 2 ক্রেডিট, আমি কিছুই শিখিনি, আমার কাছে লেগেছে, যদিও অনেক ডাইরেক্টলি বলা হয়ে যায়। সো এরপরেও তো আমি রিসার্চ আউটপুট যারা পাস করেছে এটাকে, যারা রিসেন্টলি টিচার হয়েছে আমার ডিপার্টমেন্টে, তারা কিছু করছে না, করার ইচ্ছাও নাই। এবং এখানে এখানে ব্যাপার আছে, বাংলাদেশের মানে অ্যাটলিস্ট যেগুলো পাবলিক ইউনিভার্সিটি এগুলো কিন্তু কোনটা রিসার্চ ইউনিভার্সিটি না, তাই না? এগুলো হচ্ছে টিচিং ইউনিভার্সিটি। বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোর ডিজাইনটা এমন যে এদের মেইন গোল হচ্ছে গ্রাজুয়েট তৈরি করা, এদের মেইন গোল কিন্তু নতুন নলেজ তৈরি করা না। সো মানে আমার মনে হয় যে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো থেকে কেউ যদি রিসার্চ আউটকাম
চায়, এটা কিন্তু আসলে আনফেয়ার হবে। আমেরিকাতে কিন্তু দুই গ্রুপ অফ ইউনিভার্সিটি আছে। একটা গ্রুপ হচ্ছে এগুলোকে আমরা বলি রিসার্চ ইউনিভার্সিটি, আর একটা গ্রুপ আছে এগুলোকে আমরা বলি হচ্ছে টিচিং ইউনিভার্সিটি। আমরা কিন্তু এক্সপেক্ট করি না লেটস সে ক্যালিফোর্নিয়া পলিটেকনিক অথবা লেটস সে উইলিয়ামস কলেজ, আমরা কিন্তু, অথবা ধরো তাই না ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি, আমরা কিন্তু ওদের এক্সপেক্ট করি না যে ওরা আমাদের জন্য নিউ নলেজ তৈরি করবে। আমরা যেটা আশা করি, যেটা আমাদের এক্সপেকটেশন, সেটা হচ্ছে ওরা খুব ভালো কোয়ালিটির আন্ডারগ্রেড স্টুডেন্ট প্রডিউস করবে, ব্যাচেলর ডিগ্রি প্রডিউস করবে। সো সো তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি বা শাহজাহান ইউনিভার্সিটি বা বুয়েট, এগুলো তো টিচিং ইউনিভার্সিটি, তো তুমি তুমি কিন্তু মানে তুমি তো নিশ্চয়ই ওদের থেকে আশা করবা না যে সে ভালো রিসার্চ করবে, তাই না? ওটা তো আনফেয়ার হয়ে যাবে। তাহলে তুমি যদি এখন একজন লোক ধান চাষ করে, তুমি যদি বলো কিরে বছর শেষে একটা না আলু পাইলাম না, তাহলে কেমন হবে? তুমি জিজ্ঞেস করতে হবে যে ও ধান কি করতেছে, তাই না? সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্যাট মেক সেন্স। ওই ক্ষেত্রে বলে হ্যাঁ আচ্ছা ভাই, আমি আমি যখন মানে প্রথম ইউনিভার্সিটিতে মানে ঢুকি, মানে আমি তো আইবিএম বা আইনকৃত আসার আগে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম। পরে আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে অ্যাকচুয়াল কম্পিউটার বানানোটা এক্সাইটিং মনে হয়েছে বলে আমি সুইচ করছি। বাট পরে আমার আবার ইচ্ছা আছে একাডেমিয়া, মানে ফুল টাইম একাডেমিয়াতে যাওয়ার, বা ওগুলো আপাতত আগে মজাটা নিয়ে নিয়ে, এটা হচ্ছে আমার প্ল্যান। কিন্তু প্রথমে তো আমি আগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছিলাম। তো আমাদের কিন্তু প্রথম ওরিয়েন্টেশনে মানে বলেই দিছিল যে স্টুডেন্ট হচ্ছে তোমার সেকেন্ড প্রায়োরিটি, তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গ্রান্ট আনা, মানে রিসার্চ গ্রান্ট আনা। স্টুডেন্ট হচ্ছে তোমার সেকেন্ড প্রায়োরিটি। তো আবার কিছু ইউনিভার্সিটি সেখানে হচ্ছে তোমার মেইন প্রায়োরিটি হচ্ছে এই স্টুডেন্ট যেন ভালো এডুকেশন পায়। তো ডিপেন্ড করে হচ্ছে তুমি কোন ইউনিভার্সিটি থেকে ইয়ে নিচ্ছ। সাজ্জাদ, আমি মনে হয় তোমাকে ইন্টারাপ্ট করছি। না, আমার জাস্ট একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে এরকম, ভাই একটু আগে বলছিলেন যে একটা প্রফেসর মানে মানে ওই যে বলছিলেন যে ইউএন এর ব্যাপারটা দিয়ে যে স্পোর্ট খুব ভালো বা একটা জিনিস আর কি। তো আমরা তো আন্ডার গ্রেড, আমি অন্তত যখন ব্যাপারগুলো পড়ি বা রিসার্চারদের কাজ দেখি, তখন আমি ঠিক বুঝি না যে এই কাজটার মানে পিএইচডি করার শেষে কতটুকু ইফেক্টিভ হবে, বা ও যে প্রবলেমটা নিয়ে কাজ করতেছে এই প্রবলেমটা কতটুকু ভালো, এটা তো আসলে বোঝার কোনো কি ওয়ে আছে? ভালো কি হতো, মানে চাকরি পাবা কিনা, নাকি প্রবলেমটা আসলে ইন্টারেস্টিং প্রবলেম কিনা? হ্যাঁ, প্রবলেমটা খুবই ইফেক্টিভ, যেমন হ্যাঁ, বা ওকে নর্মালি কি হয়, যেহেতু পিএইচডি একটা মেন্টরশিপ জিনিস, মেন্টর হচ্ছে মেন্টিকে একটা ভালো প্রবলেম দিবে আর কি। তো আমি কিভাবে বুঝবো যে এই লেভেলে ভালো ভালো প্রবলেম নিয়ে কাজ হচ্ছে, আমি যখন ল্যাবগুলো ঘুরবো, বা এই ব্যাপারটা ভালো একটা প্রবলেম নিয়ে কাজ করছে আর কি? কারণ আমি তো এখান থেকে কিছু বুঝি না আর কি, এই কারণে হচ্ছে প্রশ্নটা করা। ওকে, সো প্রথমে একটা সতর্কতা বাণী, সেটা হচ্ছে আমি যদিও তোমাদের তুলনায় অনেক বুড়া, কিন্তু রিসার্চ এরিয়াতে আমি আসলে মানে রিসার্চ ফ্রম এন প্র্যাকটিশনার পয়েন্ট অফ ভিউ, আমি অ্যাকচুয়ালি আমাকে নিউ রিসার্চার কনসিডার করা হয় আর কি। কারণ বেশিরভাগের মানে অনেক, কারণ আমার মানে ওখানে 50, 60, 70, 80 বছর বয়সী লোকজন আছে, তাই হ্যাঁ। সো তার মানে হচ্ছে আমি ততটুকু বলতে পারবো যতটুকু আমি জানি এবং আমি বুঝি, এবং আমার এক্সপিরিয়েন্স খুব বেশি না, আমার নলেজও খুব বেশি না। তো আগে থেকে হ্যাঁ সতর্কতা। হ্যাঁ মানে তার মানে হচ্ছে তোমরা আরো বাচ্চা আর কি। হ্যাঁ, আমরা মাত্র জন্ম নিলাম এমন একটা ইয়া, ব্যাপার। সো আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে নর্মালি পিএইচডি তে প্রবলেমটা প্রফেসর দেয় না, মাস্টার্সে সাধারণত, অ্যাটলিস্ট দ্যাটস হোয়াট আই হ্যাভ সিন, এবং সেটা আমার পরিচিত যারা সিনিয়র লোক তারাও সেটা বলেছে, যে সাধারণত এটা ধরা হয় যে যে কিনা মাস্টার্সের থিসিস করতেছে তাকে প্রবলেমটা দিবে হচ্ছে প্রফেসর, সে এটা সলভ করবে। আর পিএইচডি তে সাধারণত এক্সপেক্ট করা হয় যে স্টুডেন্ট যে সে নিজেই একটা প্রবলেম ফিক্স করবে, এবং সো এবং তারপর সেটাকে সে অ্যাড্রেস করবে। তার প্রফেসরের কাজটা কি? প্রফেসরের কাজ হচ্ছে ওই যে তুমি হাঁটতেছো, প্রফেসরের কাজ হচ্ছে তোমার হাঁটার দুই পাশে রেলিং তৈরি করে দেওয়া, যে তুমি যেন বেশি ভুল পথে না চলে যাও ওইটা। ফর এক্সাম্পল, আমি তোমাকে একটা এক্সাম্পল দিতে পারি যে আমি আমার পিএইচডি প্রথম 2 বছর অনেক হাবি হাবি ডিরেকশনে ট্রাই করছি। তো এবং প্রত্যেকটা ডিরেকশনে গিয়ে কিছু দূর আমি বুঝতে পারছি যে মেবি দিস ইজ নট দ্য রাইট প্রবলেম। দুইটা কারণে হতে পারে, একটা হচ্ছে এটা ইদার টু ইজি অর টু হার্ড, অথবা আরেকটা হচ্ছে এটা আসলে ইউজলেস, অথবা আমার ধারণাটাই ভুল ছিল, এরকম আর কি। তো বেসিক্যালি ধরো আমি একদিন ঘুম থেকে উঠে প্রফেসর বললাম যে আমি এই প্রবলেম নিয়ে কাজ করতে চাই। প্রফেসর মানে আমি খুব লাকি যে আমার প্রফেসর খুবই মানুষ হিসেবে ভালো এবং গাইড হিসেবে ভালো। তো সে বললো যে ওকে, তো তুমি কি সলভ করতে চাচ্ছো? আমি বললাম যে আমি এই প্রবলেমটা সলভ করতে চাচ্ছি।
বলছে ওকে ঠিক আছে, এই প্রবলেমটা তুমি শুরু করো, বাট তার আগে তুমি এই পড়ছো কিনা। আমি বললাম যে না, ওই যে ওকে তাহলে পড়ো। তো আমার প্রফেসর, তো এটা আসলে এক একজন এক্সপিরিয়েন্স এরকম, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এরকম। আমার প্রফেসর এমনিতে খুবই ফ্লেক্সিবল, খালি একটা ব্যাপারে খুব স্ট্রিক্ট ছিল, সেটা হচ্ছে যে পৃথিবী যেদিকে যাবে যাক, সোমবার মানে প্রতি সোমবার ওনাকে একটা লিখিত রিপোর্ট দিতে হবে যে আমি আগের সোমবার কি করছি, আগের সপ্তাহে কি করছি। এই লিখিত রিপোর্ট যদি এক লাইনও হয় কোনো সমস্যা নাই, যে আমি কিছু করি নাই, হ্যাঁ, অথবা এটা যদি 100 পৃষ্ঠা হয় ওনার কোনো সমস্যা নাই, কিন্তু এটা ভার্বাল হবে না, এটা হবে অলওয়েজ রিটেন। ওনার লজিক ছিল এইটা যে আম, মানে আমি যখন কোনো কিছু লিখে প্রকাশ করব, তখন তার মানে কি আমি যখন লিখতেছি ওটা অ্যাকচুয়ালি আমি নিজেও পড়ে দেখতেছি, তখন আমি অ্যাকচুয়ালি এটা অনেক ক্ল্যারিটি অ্যাড করব। হ্যাঁ, মানে আমি মুখে একটা কিছু বললে আমি হয়তো চিন্তা করে সাথে সাথে বলতেছি, কিন্তু আমি যখন একটা কিছু লিখবো, আমি অ্যাকচুয়ালি প্রথমে চিন্তা করব, তারপর লিখবো, তারপর আবার আমি চিন্তা করে দেখবো যে আমি যেটা লিখছি এটা কোনো সেন্স মেক করতেছে কিনা, বা আমি আরো কিছু অ্যাড করতে চাই কিনা। তো ওনার মানে ওনার কথা হচ্ছে উইকলি কমিউনিকেশন উইল অলওয়েজ রিটেন। তো এর ফলে যেটা হয়েছে, তুমি চিন্তা করে দেখো, আমি যদি প্রতি সপ্তাহে এক প্যারাগ্রাফ করে লিখি, 1 বছর পরে আমার 52টা প্যারাগ্রাফ কিন্তু রেডি। 52টা প্যারাগ্রাফ কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি কোহেরেন্ট থাকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পেপার হয়ে যায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো আমি আপনার স্কলার প্রোফাইলে আমি এরকম অনেক লেখা লিখছি যেগুলো পাবলিশ না। হ্যাঁ, হ্যাঁ। সো সো এখন আমি কিন্তু মানে এখানে যেমন আমার সাথে কারা কারা থিসিস করছে, সৃষ্টি, প্রতীক, মিশাল এবং দয়াময়, এই 4জন এখানে মেম্বার অলরেডি। এর বাইরেও সাফাত একটা ছেলে আছে, ও থিসিস করেছিল, মানে সাস্টে বেসিক্যালি প্রতি বছর আমি যাদের সাথে করছি, বা আরো আরো 4জন করছে এরা, এটা ছাড়াও। আমি কিন্তু এক্স্যাক্টলি সেম প্রোটোকল ফলো করছি। আমি বলছি যে ইট ডাজন্ট ম্যাটার আমরা কি নিয়ে আলাপ করি বা তোমরা কি করো, বা তোমরা যদি বলো যে না এটা আমার পূজার ছুটি ছিল বা এটা আমার ঈদের ছুটি ছিল, দ্যাটস ফাইন, কিন্তু ওটা রিটার্ন হতে হবে, এটা মুখে কোনো কাম নাই। তুমি আমাকে সোমবার সকাল 9টায় মিটিং, তুমি আমাকে তার আগেই তুমি আমাকে একটা ইমেল দিবা যে ইমেলে আমি এটা করছি। বেসিক্যালি 2 সপ্তাহ পর থেকে এটার ইমেল না, এটা তখন লেটেকে চলে যায় আর কি। তো সো সো আইডিয়াটা হচ্ছে এইটা যে তুমি প্রফেসর যখন মানে পিএইচডি তে তুমি যখন একটা প্রবলেম নিয়ে কাজ শুরু করবা, তুমি 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 যখন প্রফেসরের সাথে এরকম ডিসকাশন ব্যাক এন্ড ফোর্থ চলতে থাকবে। আমার প্রফেসর একটা জিনিস ফলো করতে, যেটা হচ্ছে 1 মাস পর থেকে উনি যেটা ইস্যু করতো যে এটার মধ্যে একটা বিবলিওগ্রাফি আছে কিনা, আমি যে এই প্যারাগ্রাফটা ওনাকে দিচ্ছি। তো উনি কিন্তু সবার আগে দেখতো যে বিবলিওগ্রাফি লিখছি কিনা, তার মানে হচ্ছে আমি অন্যদের কাজ কি কি আছে সেগুলো পড়ছি কিনা। তো তুমি যখন অন্যদের কাজ কি কি সেগুলো যখন তুমি আইডিয়া রাখবা, তুমি অ্যাকচুয়ালি অটোমেটিকলি বুঝতে পারবে যে কোনটা একসময় গিয়ে কোনটা ইম্পর্টেন্ট প্রবলেম, কোনটা ইম্পর্টেন্ট প্রবলেম না। কারণ হচ্ছে যারা গুরুত্বপূর্ণ লোক তারা সাধারণত গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে কাজ করে, স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি। সেকেন্ডলি, দে আর ইন জেনারেল তারা ভালো রাইটার, এবং যেহেতু তারা ভালো রাইটার তারা অ্যাকচুয়ালি এক্সপ্লেইন করে কেন তাদের প্রবলেমটা ইম্পর্টেন্ট। সো তুমি এই কারণে তুমি যখন অন্যান্যদের রিসার্চ নিয়ে পড়াশোনা করবা, তুমি অ্যাকচুয়ালি অটোমেটিকলি তোমার মধ্যে একসময় গিয়ে একটা সেন্স তৈরি হয়ে যাবে যে এই কয়েকটা প্রবলেম ভালো প্রবলেম, এবং তার মধ্যে এই প্রবলেমটা এই জন্য ভালো, ওই প্রবলেমটা ওই জন্য ভালো। তখন তুমি এগুলো নিয়ে একটা বিগ পিকচার তৈরি করবা। আর আমার যে একাডেমিক গ্র্যান্ডড্যাড র্যালফ ফক্স, সে একটা কথা বলতো যে পিএইচডি করা সবসময় 2টা এরিয়ার ইন্টারসেকশনে, যাতে এমন একটা এরিয়া যে এরিয়াতে আসলে তোমার চেয়ে ভালো আর কেউ যায় না, কারণ তুমি প্রথম ইন্টারসেকশনটা তৈরি করছো। তো এটা আর কি। আচ্ছা, আচ্ছা। আর 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 কোন ইনফ্যাক্ট স্কটেরই ব্লগে কিন্তু এরকম প্রচুর পটেনশিয়াল প্রজেক্টের আইডিয়া আছে, তো তোমরা ওখান থেকে ওটা একটা, ইট দ্যাট কুড বি এ গুড স্টার্টিং পয়েন্ট। হ্যাঁ, স্কটের যে ওয়েবসাইটটা বা ব্লগ ওয়েবসাইটটা, হ্যাঁ, ওইখানে মানে হ্যাঁ প্রচুর প্রচুর ও মানে সব দিয়ে দেয়, একদম সব ফ্রি ট্রি হ্যাঁ, করে দিয়ে দিছে। ও ইয়া, হ্যাঁ। আর হচ্ছে তোমরা যখন সাপোজ তোমরা পিএইচডি করা শুরু করলা, তোমার যদি তোমরা আমেরিকায় পিএইচডি করো, তোমার সামারে তো তুমি ইন্টার্নশিপ করবা। তো তুমি যখন ইন্টার্নশিপ একটা ইন্ডাস্ট্রিতে যাবা অথবা অন্য একটা গ্রুপের সাথে কাজ করবা, তখন তুমি তৃতীয় পক্ষের দৃষ্টিতে তোমার কাজটা কি সেটার ব্যাপারে একটা ভালো ধারণা পাবা। তো সেটাও গুরুত্বপূর্ণ। আর তুমি যখন বিভিন্ন কনফারেন্সে যাবা তাদের সাথে কথা বলবা, এগুলো আর কি। আর এখন তো আমাদের সময় তো টাকা খুঁজতে হতো, ট্রাভেল গ্রান্ট খুঁজতে হতো, এখন তো অনলাইনে সব ভার্চুয়াল হয়ে যাচ্ছে। তখন হয়তো তুমি অনেক কম খরচে কনফারেন্সে যেতে পারবে। আমি অ্যাকচুয়ালি আমার প্রথম পাবলিকেশন যেটা আমি আন্ডারগ্রেডে শারজা ভার্সিটি থেকে করার করেছিলাম, একসেপ্টেড হয়েছিল, কিন্তু আমার টাকা ছিল না বলে আমি গিয়ে প্রেজেন্ট করতে পারিনি বা রেজিস্ট্রেশন করতে পারিনি। এখন তো ওই জিনিসগুলো ওরকম না, এখন তো হচ্ছে তুমি মানে অনেক জায়গাতে ফ্রি করে দিচ্ছে যেহেতু ভার্চুয়াল, তাই না?
কাজে মেক শিওর যে তুমি এটা বেস্ট অ্যাডভান্টেজ নিচ্ছ, ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ নিচ্ছ। সাধারণত একটা কনফারেন্সে যারা ইনভাইটেড স্পিকার বা প্লেনারি স্পিকার তাদের লেকচারগুলো ফলো করার চেষ্টা করবো। তারা সাধারণত ডেপথের চেয়ে ব্রেড বেশি কভার করে। তো ব্রেড কভার করাটা তোমাদের জন্য ভালো, যে একটা এরিয়াতে ওভারঅল নলেজ তোমার তৈরি হবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, ওভারঅল নলেজ তৈরি হওয়াটা। আর কোনো প্রশ্ন না থাকলে মেবি আমরা আরেকটা কোশ্চেন আছে, লাস্ট কোশ্চেন। সেটা হলো, যেহেতু অনেক পিএইচডি নিয়ে কথা বলা হয়ে গেছে, সো আমি এর আগে কোশ্চেনটা করেছি, এবার সামনাসামনি করলে মনে হয় একটু ভালো হবে। সেটা হলো যে যেহেতু পিএইচডি নিয়ে কথা হচ্ছে, পিএইচডি এডমিশনে যত কিছুই মনে হচ্ছে অনেক আরবিটারি, মানে ইউএস কেসকে হোলিস্টিক্যালি মানে ওরা বাছাই করে, সো আরবিটারি লাগে। বাট ইজ ইট রিয়েলি আরবিটারি, বা অ্যাকচুয়ালি কি দেখে, মানে এট দ্য এন্ড অফ দ্য সিজি জিআরই রিসার্চ ওয়ার্ক, মানে কি, মানে অ্যাকচুয়ালি কি, মানে মানে ডিসাইডিং ফ্যাক্টরটা কি হয়? ওকে ওকে, who gets in and who doesn't get in? শিওর। সো আমি বেসিক্যালি উত্তরটা দিব হচ্ছে বেসড অন আমার এক্সপিরিয়েন্স অ্যাজ এ স্টুডেন্ট, এবং আমি যখন অ্যাডমিশন কমিটিতে সার্ভ করছিলাম পিএইচডি, তখন ওগুলোর এক্সপিরিয়েন্সে বেসে। ওকে, এবং এগেইন এগুলো অনেক সময় স্কুল টু স্কুল ভ্যারি করে, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে, সাবজেক্ট টু সাবজেক্ট, ডিসিপ্লিন টু ডিসিপ্লিন ভ্যারি করে। ঠিক আছে, তো আমরা কিভাবে করেছি বলি। তো আমরা যখন কমিটি শুরু করলাম, বেসিক্যালি আমরা প্রথমে যেটা দেখেছি সেটা হচ্ছে যারা লোকাল স্টুডেন্ট, মানে যারা ইউএস সিটিজেন, তাদের মধ্যে কাদেরকে আমরা আগে নিব সেটা আগে আমরা ঠিক করেছিলাম। ঠিক আছে, তো এটা অবশ্যই শুনতে তোমার একটু খারাপ লাগবে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। মানে এটা বেসিক্যালি সরকারি ইউনিভার্সিটি চাইছে ওদের বাংলাদেশেও, তাই না? বাংলাদেশে নেপালি বা ভারতীয় বাংলাদেশের কয়টা পড়ে, বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্ট, তাই না? এরকম আর কি। তো সেকেন্ড হচ্ছে আমরা যেটা করেছি সেটা হচ্ছে সো বেসিক্যালি আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি, সেটা হচ্ছে এ বি সি। এ ক্যাটাগরি ছিল হচ্ছে যাদেরকে আমরা সবার আগে অ্যাকসেপ্টেন্স দিব এবং প্রবাবলি ফান্ডিং দিব। মেজরিটি তাদের হচ্ছে সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট। বি হচ্ছে মেইনলি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যাদেরকে আমরা অ্যাডমিশন দিব। সি হচ্ছে প্রবাবলি আমরা কনসিডার করব না। তো আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা যেটা করেছি, ওখানে আমাকে একটু ডিল করতে হয়েছিল। মানে বেসিক্যালি আমি অ্যাডমিশন কমিটিতে যখন ঢুকলাম, তারপর আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আমি ঢুকার পরে অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্টে বাংলাদেশি স্টুডেন্ট কেন যেন খুব একটা অ্যাডমিশন পাইতো না। আমি তো তখনও জানতাম না, স্টুডেন্ট থাকা অবস্থায় খুব একটা জানতাম না। তখন আমি যখন স্টুডেন্ট ফ্যাকাল্টি হলাম, ইয়েতে ঢুকলাম, কমিটিতে ঢুকলাম, তখন আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আসলে কমিটির মেম্বারদের, প্রফেসরদের বাংলাদেশি ইউনিভার্সিটির র্যাঙ্কিং নিয়ে কোনো আইডিয়াই নেই। সো দে হ্যাভ নো আইডিয়া, মানে যে শাহজালাল ভার্সিটি, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি এগুলো কি ভালো ইউনিভার্সিটি না খারাপ ইউনিভার্সিটি না মাঝারি ইউনিভার্সিটি না কি, বা অন্য দেশের ভালো ইউনিভার্সিটি তো না, এরা কেমন, দে হ্যাভ নো ক্লু। যেহেতু তাদের কোনো আইডিয়া নেই, তারা জাস্ট সেফ থাকার জন্য তারা ওগুলো টাচও করতো না অ্যাপ্লিকেশন। যে আমি তো জানি না এটা কি ভুল সিদ্ধান্ত হবে না খারাপ সিদ্ধান্ত হবে, আমার তো 400 স্টুডেন্ট আছে, আমি তো ভালো স্টুডেন্ট এমনিতেও পাবো, কাজে রিস্কে যাই না। আমার ধারণা মেজরিটি আমেরিকান ইউনিভার্সিটিতে এটা হচ্ছে প্রবলেম। হ্যাঁ, তা আমি তখন যেটা করছি সেটা হচ্ছে আমি বাংলাদেশ ইউনিভার্সিটিতে একটা রাফ র্যাঙ্কিং বানিয়েছি। আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি রাগিব, বুয়েটের একটা ভাইয়া আছে রাগিব ভাই, ওকে দিয়ে একটু চেক করিয়েছি, উনি বলছে হ্যাঁ উনিও এগ্রি করে, ওরকম জাস্ট ইনফর্মাল একটা করে ওটা বাকি কমিটি মেম্বারদের দিয়েছি যাতে তারা ডিসিশন মেক করতে পারে। তো কাজে এটা একটা চ্যালেঞ্জ। কাজে প্রবাবলি যেসব ইউনিভার্সিটিতে অলরেডি যারা বাংলাদেশি স্টুডেন্ট নিয়েছে তারা বা বাংলাদেশি ফ্যাকাল্টি আছে তারা সেখানে চান্স বেশি আর কি। তো আমি যেটা করেছি, আমরা প্রথমে যেটা দেখেছি সেটা হচ্ছে তার ট্রান্সক্রিপ্ট দেখে যে সে আমাদের যে সাবজেক্ট রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে কিনা, কারণ যদি ফুলফিল না করে ওটা আসলে অ্যাডমিশন দেওয়া যাবে না। ফর এক্সাম্পল, সাপোজ আমি চাচ্ছি যে আমি শুধুমাত্র তাদেরকে নিব যারা আন্ডারগ্রেড অ্যালগরিদম কোর্সটা করেছে, তো আমি ওগুলো দেখি আর কি ট্রান্সক্রিপ্টে, যে চেকবক্স, যে অ্যালগরিদম করা আছে, কম্পিউটার আর্কিটেকচার করা আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা করা আছে, ওকে, মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে। তো এটা হচ্ছে পিওর লজিস্টিক, নাথিং টু ডু উইথ স্মার্টনেস অর এনিথিং। সো আমরা কিন্তু দেখছি না যে ওই সাবজেক্টে সে এ পেয়েছে না বি পেয়েছে, আমরা দেখছি ওই সাবজেক্টটা ট্রান্সক্রিপ্টে পাস করা আছে কিনা, ওইটা আমরা দেখছি। ওগুলো কভার করার পর আমরা সেকেন্ড যেটা দেখেছি সেটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করছে কিনা। সেকেন্ড যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে তার রিকমেন্ডেশন লেটার। যে প্রফেসর রিকমেন্ড করেছে সে কি জাস্ট জেনারেল রিকমেন্ড করেছে, নাকি মানে সে স্পেসিফিক্যালি তার সাথে একটা পার্সোনাল প্রজেক্ট বা একটা অ্যাকচুয়াল প্রজেক্ট করছে এবং সেই প্রজেক্টের স্টোরিটা বলছে। তো যারা জেনারেল রিকমেন্ডেশন লেটার রেখেছে ওগুলোকে বেসিক্যালি আমি কনসিডার করি নাই, কারণ
ওখান থেকে আসলে বুঝা, আমার কাছে কোনো আইডিয়া নেই এটাকে আমি সিরিয়াসলি নিব নাকি সিরিয়াসলি নিব না। মানে খুবই স্পেসিফিক ইনফরমেশন থাকতে হবে। ফর এক্সাম্পল, কেউ যদি বলে, হয়তো কোনো প্রফেসর হয়তো তোমার সাথে কোনো প্রজেক্ট করে না, কিন্তু সে হয়তো তোমাকে কিছু কোর্স পড়িয়েছে এবং সে বলছে যে এই কোর্স আমি তাকে টপ 5%-এর মধ্যে রাখবো। ওকে, দ্যাটস সামথিং আমি সিরিয়াসলি নিব। কিন্তু কেউ যদি বলে যে হ্যাঁ না সে খুব ভালো করেছে, আমি সিরিয়াসলি নিব না। এবং অনেক ছেলেমেয়ে হয়তো বুঝে না যে আসলে কোন প্রফেসর তাকে ভালো রেজুমে দিবে, এই রিকমেন্ডেশনটা দিবে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন আমি আমার এখনো মনে আছে একটা ইন্ডিয়ান মেয়ের অ্যাপ্লিকেশন দেখছিলাম, এক রিকমেন্ডেশন লেটার যে সে লিখেছে, এক রেফারি সে লিখেছে যে আই হ্যাভ নো আইডিয়া সে কেমন স্টুডেন্ট। তো মেয়েটা কিন্তু জানেও না, তাই না? কিন্তু কি আচ্ছা আনফরচুনেট, চিন্তা করো তো, আই হ্যাভ নো, তো এরকম হলে তো তুমি তাকে অ্যাডমিশন দিতে হবে না। সো তোমাকে বুঝতে হবে যে তুমি ঠিক লোকের রিকমেন্ডেশন লেটার লেখার জন্য নিচ্ছ কিনা, ওটা খুব ইম্পর্টেন্ট। রিকমেন্ডেশন যে হ্যাঁ, এক সেকেন্ড। ওকে, সো তোমার বুঝতে হবে যেটা, সেটা হচ্ছে যে সে মানে সে সে তার এটা বলার দরকার নাই যে হচ্ছে ইসমাম সবচেয়ে ভালো স্টুডেন্ট। তার আমার যেটা জানা যাবে সেটা হচ্ছে সে অ্যাকচুয়ালি তোমাকে এনাফ রেফারেন্স পয়েন্ট দিয়েছে কিনা, যেটা থেকে আমি বুঝতে পারবো যে সে অ্যাকচুয়ালি তোমাকে পার্সোনালি চিনে। ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। সে যদি বলে যে আমরা একসাথে একটা প্রজেক্ট করেছি, সে এইসব কারণে হয়তো অত ভালো করে না, কিন্তু সে এই ব্যাপারগুলো আমার ভালো লেগেছে, গুড এনাফ। দ্যাটস অ্যাকচুয়ালি বেটার দেন কেউ যদি বলে যে না সে খুব ভালো স্টুডেন্ট কিন্তু আই হ্যাভ নো ক্লু কেন সে বলতেছে ভালো স্টুডেন্ট। তো এটা খুব ইম্পর্টেন্ট। আর এসওপি থেকে আমি বেসিক্যালি দেখেছি যেটা, আমরা দেখেছি যেটা সে হচ্ছে তার ইংরেজি কেমন, কারণ সে সবাই বলবো যে আমি ছোটবেলা থেকে জন্ম থেকে কম্পিউটার সায়েন্স পড়তে চেয়েছি, এবং আমি তোমার সাথে আসলে এই কাজ করবো এই কাজ করবো এই কাজ করবো। ইন জেনারেল ওটাকে আমরা খুব একটা সিরিয়াসলি নিই না, কারণ আমরা জানি যে আসার পরে 2 বছর যে যখন কোর্স ওয়ার্ক করবে, চিপা খাবে, তখন অনেক কিছুই তার লাইফে প্ল্যান চেঞ্জ হবে। সো ওটাকে আমরা খুব সিরিয়াসলি নিই নাই। আমরা যেটা দেখেছি যে সে ইংরেজিতে প্রপারলি কমিউনিকেট করতে পারছি না। বাট দেয়ার আর কেসেস যেখানে তুমি ওটাকে সিরিয়াসলি নিতে পারো। যেমন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে আমি কিন্তু আমার এসওপিতে লিখে দিয়েছি যে লোক, আমি শুধুমাত্র কোয়ান্টাম কম্পিউটিং করতে চাই, তুমি অন্য সাবজেক্টে যদি আমাকে ফুল ফান্ডিং এ দাও, আমি কিন্তু কষ্ট করে এখানে আসবো না, আমি আমার বাংলাদেশে খুবই হ্যাপি আছি। আমি ক্লিয়ারলি ওটা বলে দিছিলাম। তো ওরকম যদি স্পেসিফিক ইনফরমেশন দেয়, দ্যাটস ইউজফুল অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে অ্যাজ এ রিকমেন্ড, মানে যেহেতু আমি জানতাম যে আমাকে যদি এখন কেউ কম্পিউটার আর্কিটেকচার ফুল ফান্ডিং পিএইচডি আমি করবো না, আমি বাংলাদেশেই খুব সুখে আছি, সো আমি ওটা এক্সপ্রেস করে দিছি। এটা অ্যাকচুয়ালি কমিটি মেম্বারের জন্য ইজি ছিল, তার মানে সে জানে তাকে কোন প্রফেসরের সাথে প্লেস করতে হবে, সেই প্রফেসর ফান্ডিং আছে কিনা, এরকম আর কি জিনিসটা। তুমি যত স্পেসিফিক ইনফরমেশন দিতে পারবা, তত আমার লাইফ ইজি হবে অ্যাজ এ কমিটি মেম্বার। তখন আমি দেখবো যে আচ্ছা এই ছেলে বা এই মেয়ে এটা চায়, তাহলে আমি দেখি একে দিতে পারি কিনা। আমরা অ্যাকচুয়ালি যে সবসময় নিব তা না, আমরা অনেক সময় আরো হেল্প করি। যেমন একটা মেয়ে ছিল সাস্টের, মমতাজ নামে, ওকে আমরা দেখেছি সে খুব ব্রাইট মেয়ে, তো কিন্তু সে এটাও বলেছে আমি এই জায়গায় চান্স পেয়েছি। আমরা ওকে বলেছি দেখো আমরা তোমাকে অ্যাকসেপ্ট দিব, কিন্তু আমরা তোমাকে রিকমেন্ড করবো তুমি ইউনিভার্সিটি অরেগনে যাও, কেন এটা র্যাঙ্কিং আরো ভালো, এরকম আর কি। যে তুমি মানে এরকম না যে সে র্যান্ডমলি ডিসিশন দিবে। আমরা অ্যাকচুয়ালি উই ইনভেস্টেড টাইম অন হার অ্যান্ড উই রিয়েলাইজ দ্যাট তাকে সে আমাদের অফার অ্যাকসেপ্ট করলে আমরা খুশি হবো, কিন্তু আমরা জানি যে সে অ্যাকচুয়ালি বেটার অফার পাবে, সো আমরা তাকে রিকমেন্ড করবো বেটার অফার নেওয়ার জন্য, এরকম আর কি জিনিসটা। দ্যাটস গ্রেট। হ্যাঁ, আজকে র্যাপ আপ করি। সো তোমাদেরকে নেক্সট মিটিং এ তোমরা কি কভার করতে চাও? কারো কোনো সাজেশন আমি আছে? তো চাচ্ছিলাম হচ্ছে সৃষ্টি আর প্রতীক একটা কিছু বলুক, ওদের কাজটা নিয়ে আমার খুব আগ্রহ আছে। তাহলে এই দুইটা, তাহলে তুমি একটু কষ্ট করে কনফার্ম করতে পারো ওরা আগামী ইয়েতে করবে কিনা? আচ্ছা আমি প্রতীককে নক করে দেখবো যে ওরাই করে নাকি আর কি। আর সৃষ্টিকে আমি আরেকবার মানে ডিসকর্ডে মেনশন দিব। হ্যাঁ, মানে ওদের কিন্তু প্রেজেন্টেশন বানাতে হবে না, কারণ ওদের ফাইনাল প্রেজেন্টেশন তো রেডি আছে, তো ওটা দিলেই হবে। সাস্তে তো দিছি আর কি। হ্যাঁ, ওইটাই যদি একবার বুঝায় বলে আর কি তাহলে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থাকবেন সবাই। হ্যালো, টেক কেয়ার। হ্যালো, বলো। যদি দেরি না হয় আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল আর কি। বলো। আচ্ছা ভাই, আমি তো হচ্ছে মানে আমার মতো যারা এই আন্ডারগ্রেড করলাম হচ্ছে, আমি তো ত্রিপলিতে করলাম এবং আমার রিসার্চও তো কোয়ান্টাম কম্পিউটিং রিলেটেড না একদম ডিরেক্টলি। তো আমি যে এখন আমার ধরেন 1 বছর টাইম আছে হাতে, তো এরপর আমি অ্যাপ্লাই করা শুরু করব। সো আমি যেহেতু আমার ওই মানে প্রিরিকুইজিট কোর্স গুলা করা নাই, আমি যা করতেছি সেলফ স্টাডি।
সো আমি হচ্ছে মানে ওইখানে কিভাবে দেখাতে পারি যে আমি আসলে মোটামুটি প্রিরিকুইজিট গুলোর আইডিয়া আছে আমার, বা কাজ করেছি, বা কি করা যেতে পারে, কিভাবে বলবো আর কি, তুমি প্রেজেন্ট কোন করবো কিভাবে কোন নিজেকে। প্রিরিকুইজিট কোর্সের কথা বলছো? যেমন ওই যে কোনো ধরেন হচ্ছে আমি কোয়ান্টাম কম্পিউটিং এ হচ্ছে হায়ার স্টাডি করতে যাচ্ছি, বাট আমার তো এই রিলেটেড আন্ডার গ্রেড কোর্স নাই কোয়ান্টাম কম্পিউটিং রিলেটেড। যেমন ধরো তুমি যদি এখন কোয়ান্টাম কম্পিউটিং হায়ার স্টাডি কোনো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আন্ডারে বা ইলেকট্রিক্যাল আন্ডারে করতে চাও, তাহলে তো তোমার রিকুইজিট করা আছে, তাই না? ফিজিক্সে গেলে, ফিজিক্সে অ্যাডমিশন নিতে চাইলে হয়তো তোমার প্রবলেম হবে, কিন্তু কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যালে তো অনেক কোয়ান্টাম কম্পিউটিং রিলেটেড কোর্স আছে, ওখানে করবা, অসুবিধা কি? আচ্ছা, মানে ওই যে লিনিয়ার অ্যালজেব্রা বা ম্যাথ রিলেটেড এইগুলার কথা, মানে ইয়া ইয়া ইয়া, এইগুলো আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, তাহলে আরেকটা কোশ্চেন থেকে যায়, তাহলে এইটা কি একটা মানে নটে মানে গুড মেট্রিক না, মানে ভালো মেট্রিক না? বিকজ অনেক কিছু তো সেলফ স্টাডি, লাইক আই রিড এ লট অফ স্টাফ যেটা আমার কোর্সে পড়ায় না, ওটা কোর্সের চেয়ে ওটা তার এই বেশি ভালো করে পড়তেছি এই এমন টপিকটা, ব্যাপার। হাউ অ্যাবাউট দিস, এই টপিকটা নিয়ে আমরা আগামী মিটিং এ লাইক 10 মিনিটস রাখি এই টপিকের হ্যাঁ, উপর, শিওর। শিওর ভাই। প্রিরিকুইজিট, তাহলে মেক শিওর করো। আর তোমরা এটা একটু তাহলে জেনারেল চ্যানেলে অ্যানাউন্স করে দাও যে আগামী মিটিং এর মেবি প্রথম 10 মিনিট বা শেষ 10 মিনিট আমরা এটা আলাপ করবো, এটা একটু অ্যানাউন্স করে দাও কষ্ট করে, ঠিক গ্রেট আছে? গ্রেট। আর দেখো সৃষ্টি এদেরকে একটু দেখো কনফার্ম করতে পারো কিনা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। বাই। আল্লাহ হাফেজ।